আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাই আজকে আবার এসে পড়েছি তোমাদের সাথে একটি ইংলিশ ক্লাস নিয়ে, যেখানে আমরা পাংচুয়েশন নিয়ে ক্লাস করবো। এন্ড পাংচুয়েশনের ব্যাপারে সবার কম বেশি মোটামুটি আইডিয়া আছে, আই নো, বাট তারপরও এমনি ভাই 2 দিন পরে রেজাল্ট, তাই না? এত কঠিন চ্যাপ্টার দিয়ে কি করবো? একটা ইজি চ্যাপ্টারই পড়ি আজকে, তাই না? সেটাই তো ভালো হয়। ইজি একটা চ্যাপ্টার পড়ি, একটু চিল করবো, আড্ডা দিব, সুখ দুঃখ শেয়ার করবো একজন আরেকজনের সাথে, তাই না? তোমাদের রেজাল্টের টেনশন আমার সাথে শেয়ার করলা, কি অবস্থা না অবস্থা, কি পরিকল্পনা করতেছো, এগুলো একটু শেয়ার করলা। সবাই আজকে একটু ইজি পড়ালেখা করব, তার পাশাপাশি একটু রেজাল্ট নিয়ে সবাই মিলে টেনশন করবো। একলা তোমরা টেনশন করবা কেন? আমরা পড়াইছি, আমরা একটু টেনশন করি তোমাদের সাথে, তাই না? ইয়াস। সো যারা যারা অলরেডি জয়েন করে ফেলছো তারা অবশ্যই নিজেদের ফ্রেন্ডদেরকে ফার্স্ট অফ অল এখনই মেনশন মারো। টেনশন করে করে কি তোমরাই খালি ক্লাস করবা আর ওরা কি টেনশন করে করে ঘুমাবে? এটা তো হয় না, তাই না? চলো ওদের নিয়েও টেনশন করি। সবাইকে এখনই মেনশন মারো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস জয়েন করেছে, কাকলি রহমান জয়েন করেছে, চৌধুরী লুনা জয়েন করেছে, আবু সালেহ জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। গ্রেট। মেনশন মারো ফ্রেন্ডদের। ঘুমায় ঘুমায় টেনশন করলে হবে না, একসাথে টেনশন করি। হ্যালো পারামা, আদাব। রিফা কবির, দেন সাদিয়া, দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আরো আফরোজা, মুন্নি, সাদিয়া জামান, আনাস মোহাম্মদ, দেন হচ্ছে মারজানা, সাদিকা, ইস্তাশিয়া, দেন হচ্ছে এনএম নার্গিস, সোলাইমান আলী, দেন হচ্ছে এইশে তাহাসিন, আফরোজা, সাদিকা। গ্রেট, চমৎকার। অ্যান্ড তার পাশাপাশি অবশ্যই অবশ্যই নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে নাও, ঠিক আছে? আমিও শেয়ার করে নিচ্ছি, না ক্লাসটা হারিয়ে যাবে যদি আমরা ক্লাসটা না হারাতে চাই। যেটা আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নেওয়া। দাঁড়াও আমিও শেয়ার করে নিচ্ছি আমার মোবাইল থেকে। চলো আমরা সবাই শেয়ার করি। শেয়ার করলে দেন আমরা ক্লাসটা হারাবো না, তাই না? তোমরা শেয়ার করো, আমি শেয়ার করতে করতে সবাই একসাথে শেয়ার করে ফেলি, দেন আর এটা হারাবে না। আমাদের যখন মন চায় তখন আমরা এই টেনশনের যে দিনটা আমাদের, এই দিনটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, লেটস সি, চলো। ওকে, বাই দ্য ওয়ে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে and শোনা যাচ্ছে বলো তো? ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমাকে? একটু বলো তো। স্ক্রিন ব্ল্যাক দেখা যাচ্ছে? আচ্ছা, এটা এখনই স্ক্রিনটা ঠিক করে ফেলতেছি, দাঁড়াও, ওয়েট। তোমাদেরকে অন্ধকার দেখালে লাভ কি? আমার জীবন অন্ধকার, তোমাদের জীবন তো অন্ধকার করা যাবে না। ইয়েস, ইয়েস। ওকে। ইয়াস, শেয়ার ডান। তোমরা শেয়ার করছো, আই হোপ। এখন কি কালার ঠিক আছে? সবকিছু কি ক্লিয়ার? বলো তো। আমি কি দেখতে পাচ্ছি আমি পুরানো লাইভে গেলে নস্টালজিক একটা ভাইব পাচ্ছিলাম, দেখে মনে হচ্ছিল আদিকালের আমি, তাই না? 1980s-এর সিফাত ভাইয়া, 1980s-এর যে মুভিসগুলো হয়তো এরকম লাগতেছিল, দেখতে পাচ্ছি ভিনটেজ, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, অল ক্লিয়ার বলছে জান্নাত রহমান, সোলাইমান, মারজানা, ওমর, সালমা আক্তার, তহিবা, দেন দেবদাসী, নিহা। গ্রেট, গ্রেট, গ্রেট। শেয়ার ডান হয়ে গেলে আমাকে জাস্ট লিখে দাও যে ভাই ডান, শেয়ার হয়ে গেছে, শেয়ার করে ফেলেছি। দেন আমরা আস্তে ধীরে পড়ার দিকে আগাইতে পারি, ঠিক আছে? ওকে, চমৎকার। ক্লিয়ার। এলমা, আতিয়া, ফাতেমা, মৃধা, দেন হচ্ছে আফসারা, তাহসিন, ফাতেমা, দেন হচ্ছে উষ্মা, ওম ফাওয়াজ, নিহা, আবু সালে, আয়শা, মুরসালিন নূর, নাইম জান্নাত, তাসমিয়া, উপমা, রাখি, মুনজারিন, তমা, তাবিহা, তাবিনা, সরি। গ্রেট। আচ্ছা, সো আমরা আস্তে আস্তে পড়ালেখার দিকে আগাইতে থাকি, তাই না? আজকে আমরা কি পড়বো? পাংচুয়েশন পড়বো। পাংচুয়েশন কি একদম সহজ একটা টপিক, তাই না? দাড়ি কমা, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো কই কই বসে না বসে এগুলো নিয়ে করা, তাই না? থ্যাংক ইউ সো মাচ সবাই শেয়ার করে দেওয়ার জন্য। ফ্রেন্ডরা এখনো মনে ঘুমাইতেছে, ওদেরও নিয়ে আসো মেনশন দিয়ে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, যারা এখনো জয়েন করেনি অবশ্যই আমাদের এইচএসসি 27-এর যে বিআই আছে, দেন ফিজিক্স ইকোনমিক্স আছে, দেন হচ্ছে পিসিএমবি আছে, ফিনান্স অ্যাকাউন্টিং আছে, এগুলো তাড়াতাড়ি জয়েন করে ফেলো, নাহলে কিন্তু পরে ক্লাস মিস করে ফেলবা, ঠিক আছে? ওকে, সো আমাদের পাংচুয়েশন মার্ক আমরা কোথায় ইউজ করি, কেন ইউজ করি, তাই না? এগুলার ব্যাখ্যা ট্যাখ্যাতে আমি যাবো না, এগুলো সব তোমরা জানো। তোমরা বাচ্চা পোলাপান না, আর তোমাদের আমি বাচ্চা পোলার মধ্যে ট্রিটও করো না। বড় হয়ে গেছো না, অনেক অনেক বড় হয়ে গেছো, তাই না? এত ছোটোখাটো জিনিস নিয়ে প্যারাদের কিছু নেই।
একটা বেসিক ফার্স্টে আইডিয়া দিই, তাই না? ফুল স্টপ কই বসে? যে কোনো বাক্য যখন শেষ হয়ে যায়, তোমার যখন কোনো বক্তব্য শেষ হয়ে যায় তখন ফুল স্টপ বসে, আমরা জানি। কমা কই বসে জানো? কমা বসে হচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের জন্য, যখন তুমি বিরতি নিতে চাও কথা বলার জন্য, তখন বসে। এই যে একটু আগে আমি একটা বিরতি নিলাম না, ছোট, এই ছোট যে বিরতিগুলা, সেটা ক্ষেত্রে কমা বসে। আমরা কথা বলার সময় বড় বিরতির ক্ষেত্রে ফুল স্টপ দেই এবং হচ্ছে ছোট বিরতি বোঝাতে কমা ব্যবহার করি, ঠিক আছে? দেন আমাদের আসে সেমিকোলন। সেমিকোলন অনেক সময় হচ্ছে তোমার কমা এবং হচ্ছে ফুলস্টপের মতোই কাজ করে। কোলন হচ্ছে লিস্টিং এর ক্ষেত্রে কাজ করে, কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক, এক্সক্লেমেটরি, আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো অনেক কিছু আছে। বাট এত কিছুতে আমরা এত ভেঙে ভেঙে ডিটেলসে যাব না, আমরা যা দরকার, ঠিক আছে, যা দরকার শুধুমাত্র তাই পড়বো। আমার রুল হচ্ছে এটা ভাই, অতিরিক্ত কোনো কিছু পড়ে লাভ নাই যেটা জীবনে কাজে দিবে না, তাই না? উই ডোন্ট ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক স্মার্ট, তাই না? স্মার্টলি কাজ করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে শিখবো হচ্ছে ইউজ অফ ফুল স্টপটা আগে শিখি, তাই না? ওটা মনে হয় ভালো, এই সব পার করে চলে যাই বুঝি সুখী জিনিস, তাই না? ইয়াস। পরীক্ষা নিয়ে ভয় হচ্ছে। বাই দ্য ওয়ে, পরীক্ষায় কে কি পাইতে পারো, এই জাস্ট একটা আইডিয়া, লিখতে থাকো তো আমি দেখবো কে কি পাইতে পারো, লিখতে থাকো যে আমি এটা পাবো, আমি A প্লাস পাবো, আমি A মাইনাস পাবো, আমি C পাবো, আমি B পাবো, দেখি, ঠিক আছে? তোমরা লিখতে থাকো, দেখি কার কি আইডিয়া যে কি পেতে পারো। আচ্ছা, সো নর্মালি হচ্ছে ফুল স্টপ আমাদের যে কোনো বাক্য যখন শেষ হয়ে যায়, একটা সাধারণ বাক্য যখন আমাদের শেষ হয়ে যায়, তখন সেখানে কি বসে? তখন সেখানে বসে হচ্ছে আমাদের ফুল স্টপ, তাই না? ইয়াস, তখন আমাদের কিন্তু ফুল স্টপ বসে যে কোনো বাক্য শেষ হয়ে গেলে। এই যে একটু আগে যে আমি একটা কথা বললাম, যে কোনো বাক্য শেষ হয়ে গেলে ফুল স্টপ বসে, এটা একটা পুরো বাক্যের সমাপ্তি। যে বাক্যের মধ্যে একটা কি থাকতে হবে? অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফিনিট ভার্ব থাকতে হবে। ফিনিট ভার্ব বলতে আমরা কি বুঝি? V1 বা V2। যেমন দেখো, আই কি একটা সাবজেক্ট, তাই না? এবং কুক কি? কুক একটা ভার্ব এবং কুক হচ্ছে V1, তাই না? সাবজেক্টের সাথে যখনই আমাদের V1 বা V2 থাকে, সেটাকে আমরা একটা ক্লজ বলি। এবং একটা ক্লজ যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা একটা সেন্টেন্স বলি বা একটা বাক্য বলি। এবং যে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে আমাদের কি বসাতে হবে? তখন ফুল স্টপ বসাতে হবে। শর্তটা কি ভাইয়া বলো তো? শর্তটা হচ্ছে আমাদের কি, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকতে হবে, ফিনিট ভার্ব থাকতে হবে এবং লাস্টে গিয়ে কি হয়? লাস্টে গিয়ে হচ্ছে আমাদের অর্থ প্রকাশ করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। বাহ, গোল্ডেন A প্লাস, গোল্ডেন A প্লাস, গোল্ডেন A প্লাস, ভেরি গুড। বাহ, এত অনেক কনফিডেন্স আমার স্টুডেন্টদের মধ্যে, দেখে খুব ভালো লাগতেছে। গোল্ডেন A প্লাস খালি পাইলেই চলবে? ভাইয়ার কি মিষ্টি মিষ্টি খাওয়া না? হ্যাঁ। অনেকে বলছে আমি জানি না, অনেকে বলছে খারাপ হবে। এই বিষয়ে তোমাদের সাথে আজকে অনেক কথা আছে, এগুলো বলবো, একটা একটা করে পার হই, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আগেই বলছি আজকে আমরা পড়ালেখা করবো খুব চিল মোডে, ঠিক আছে? এই কারণে ইজি টপিক নিয়ে আসি, কোনো কঠিন টপিক রাখি নাই পরীক্ষার রেজাল্টের আগের দিন, ঠিক আছে? ইজি টপিক পড়বো, চিল করবো, আড্ডা দিব আর ক্লাস করবো, ঠিক আছে? সবাই টেনশনে আসো, আসছি আমি আজকে আড্ডা দিতে তোমাদের সাথে, ঠিক আছে? আড্ডার মাঝখানে মাঝখানে একটু একটু পড়বো। আচ্ছা, তারপর এখানে অনেক সময় আমরা একটা ভুল করি কি, দেখো, যে একটু আগে যেরকম একটা কথা বললাম যে আসলে তোমার সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, তাহলে কি আর কোনো কিছু ক্ষেত্রে কি আমি ফুল স্টপ বসাতে পারবো না? অবশ্যই পারবো। ধরো যে থ্যাংক ইউ, থ্যাংক ইউর মধ্যে কিন্তু তোমার এখানে কোনো সাবজেক্ট নাই, তাই না? তারপরে কিন্তু অবশ্যই তোমার এখানে ফুল স্টপ বসাতে হবে। এই থ্যাংক ইউটা যদি কেউ কাউকে বলে থাকে এবং সেখানে যদি তোমার আগে পরে কোনো কিছু না বলে বা সেখানে যদি সাবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন না পড়ে, তুমি যখন প্যাসেজের মধ্যে এরকম দেখো শুধুমাত্র থ্যাংক ইউ লিখে আছে, ধরো সান ফাদারকে বলতেছে থ্যাংক ইউ, তাই না? এখানে সানের পরে কোলন দিয়ে যখন থ্যাংক ইউ লেখা থাকবে, তখন কি তাহলে তুমি ফুল স্টপ দিবা না? অবশ্যই দিবা, কারণ তার কথা কিন্তু অতটুকুর মধ্যেই শেষ। ওই থ্যাংক ইউ পর্যন্তই কিন্তু তার কথা শেষ। দেন অবশ্যই কিন্তু তোমার সেখানে থ্যাংক ইউ দিতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউর পরে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করবা। তারপর আসি, সবাই যেখানে একটা ভুল করে, দুইটা ভুল আছে দেখো। সেটা হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে এরকম ভুলটা করে থাকো তোমরা। যেমন তোমরা অনেক সময় লিখো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ঠিক আছে? কি করো? স্যারের পরে প্রথমত একটা ফুল স্টপ দাও না, আর একটা বোকামি করো কি, স্যার লিখতেছি, স্যার তো সম্মানিত বিষয়, সম্মান দেওয়ার মতো মানুষ, তাই এসটা বড় হাতে দিয়ে ভুলটা করো না, ঠিক আছে? বাক্যের শুরুতে যদি স্যার না থাকে, স্যারের এসটারে বড় দেওয়ার কোনোই প্রয়োজন নাই তোমার, ঠিক আছে? তার পাশাপাশি মনে রাখবা যে অবশ্যই যখনই তুমি এরকম স্যার লিখতেছো থ্যাংক ইউর পরে বা কাউকে কোনো কিছু সম্বোধন করে বলতেছো, তখন কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমার এই থ্যাংক ইউর পরে ফুল স্টপ না, তখন কি দিবা? একটা কমা দিবা। ধরো আমি বললাম যে থ্যাংক ইউ পারভিন,
ঠিক আছে, থ্যাংক ইউ পারভিন মানে কি থ্যাংক ইউর পরে কিন্তু একটা কমা বসবে, তারপর বসবে হচ্ছে পারভিন, ঠিক আছে, থ্যাংক ইউর পর একটা কমা বসবে, তারপর বসবে হচ্ছে পারভিন, ঠিক আছে, গ্রেট। সো তারপরে আমরা আগে হি হ্যাজ রিচ দেয়ার, ঠিক আছে। আমাদের কিন্তু ফুল স্টপ কোন কোন ধরনের বাক্যে বসে দেখো, ফুল স্টপ বসে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যেটা শুরু হয় সাবজেক্ট ভার্ব দিয়ে, তাই না। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, যেটা শুরু হয় ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে, ঠিক আছে, বা ভার্ব প্লাস এক্সটেনশনও বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্স কি, যেটা হচ্ছে মে বা হচ্ছে আই উইশ, মানে দোয়া প্রার্থনা, একটু আগে প্রার্থনা করতেছো না তোমরা, কাজ যাতে হচ্ছে আমরা ইয়ে করি, কাজ আমরা যাতে হচ্ছে আমরা কি করি, কাজ আমরা যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি, এই ধরনের দোয়া প্রার্থনা করতেছো না, ঠিক তেমনই আর কি, ঠিক আছে। তারপর আসে হচ্ছে আমাদের ডিরেক্ট যে কোনো সেন্টেন্সে আমাদের কি ব্যবহার করি, আমরা হচ্ছে প্রশ্নবোধক ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করে থাকি, প্রশ্নবোধক চিহ্ন, বা এগুলোতে আমরা আস্তে ধীরে আসতেছি, প্যারা নেই, ঠিক আছে। ইয়েস। আচ্ছা, এখন আমাকে বলো তো এই এই বাক্যগুলোর মধ্যে কোনটা কারেক্ট, তোমরা আমাকে বলো আগে কোনটা কারেক্ট। বুকটা ধকপক করতেছে, ওই যে ওই গানের মতো না, ধাক্কা ধাক্কা না লাগা। এই কারণে তো আমি তোমাদের জন্য কঠিন চ্যাপ্টার আনি না, ইজি ইজি টপিক আনছে আজকে, বলছি না আজকে আড্ডা দিব তোমাদের সাথে, ঠিক আছে। বল এটা আনসার কি হবে, বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট। পাংচুয়েশনে খেয়াল করো তো, বলো তো কোনটা ঠিক হইতে পারে। আফরা, মনোয়ারা, ফরিদা, তাসিন, ইস্তাশফিয়া, রিজা, অমিকা, রাজিয়া, মিনহাজউদ্দিন, সোলাইমান আলী, কাজী শিফা, সবাই বলছো এ হবে। আচ্ছা দেখি তো, ওয়্যার আর ইউ গোয়িং, আচ্ছা পরেরটা ওয়্যার আর ইউ গোয়িং, কিন্তু ফুল স্টপ না, এটা তো হবে না। দেন ওয়্যার আর ইউ গোয়িং, এটা তো হয় না, তাই না, এটাও কাটা। সি নাম্বারটা ওয়্যার আর ইউ গোয়িং, আবার ফুল স্টপ হয় না। অ্যান্ড ইয়েস ইউ গ্যাজ আর রাইট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এ নাম্বারটা একদম সঠিক আনসার। ইয়েস, ওয়্যার আর ইউ গোয়িং ইজ দি কারেক্ট অ্যান্সার। চমৎকার গ্যাস, জাস্ট ওয়াও, চমৎকার, সো প্রাউড অফ ইউ। আচ্ছা, অনেকেই লিখছো যে ভাইয়া আমার তো পরীক্ষায় বি পাইতে পারি, সি পাইতে পারি, এটা কি লজ্জার বিষয়? এ প্লাস না পেয়ে অন্য কিছু পাওয়া কি লজ্জার বিষয়? তোমার কি মনে হয় লজ্জার বিষয়? একদমই না। কোন জিনিসটা ম্যাটার করে জানো? যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি পরীক্ষার আগে যেমন স্টুডেন্ট ছিলা, এবং পরীক্ষা দেওয়ার সময় যেমন স্টুডেন্ট ছিলা, এবং পরীক্ষা দেওয়ার পরে আজকে তুমি যেমন স্টুডেন্ট, এই যে তোমার এই জার্নিটার মধ্যে তুমি কতটুকু গ্রো করছো, নিজের মধ্যে কতটুকু তুমি উন্নতি আনছো, সেটা ম্যাটার করে, ঠিক আছে। কোনো একটা স্টুডেন্ট যদি আগে পরীক্ষায় 95 পাইতো 100-এ, এবং সে যদি পরীক্ষায় 90 পায়, তার অবনতি হয়েছে। কোনো একটা স্টুডেন্ট যদি পরীক্ষায় কোনো মতে 33 পায় পাশ করতো, ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি পরীক্ষায় 50 পায়, এটা কি মন খারাপ করার বিষয় না, এটা গর্ব করার মতো বিষয়, যে সে কত মার্কস বেশি পাইছে বা সে নিজেকে কতটা উন্নতি করতে পারছে, ঠিক আছে। যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি আগে যা ছিলা তার চেয়ে আজকে তুমি বেটার কিনা। তোমার কম্পিটিশন শুধুমাত্র তোমার সাথে, অন্য কারোর সাথে না। তুমি এই প্রতিজ্ঞাটা করতে হবে যে তুমি যা ছিলা তার চেয়ে আজকে তুমি বেটার কিনা। ফাইন, পরীক্ষা খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার টাইমে যে ছেলেটা ছিলা বা যেই মেয়েটা ছিলা, আজকেও কি তুমি সেই ছেলেটা বা সেই মেয়েটা, এই জিনিসটা লক্ষ্য করার মতো বিষয়। তুমি যদি সেই একই মানুষটা হয়ে থাকো দেন তোমার টেনশন করার বিষয়, আর যদি তুমি সেই আগের মানুষ না হয়ে থাকো, আজকে যদি তুমি ডিফারেন্ট একটা মানুষ হও, তাহলে তোমার আসলে টেনশন করার মতো কিছু নেই, তোমার সামনে এগিয়ে যাওয়া উচিত, আর এভাবে এগিয়ে যাওয়া উচিত, ঠিক আছে। ওকে, সো তারপরে আগাই, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক কি? কোয়েশ্চেন মার্ক হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না। ইন্টারোগেটিভ বলতে আমরা কি বুঝি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। যেমন হুদাই আমি তোমাদের একটু পরপর জিজ্ঞেস করি, এই আমার কি ঠিক মতো দেখা যাচ্ছে জন সিনার মতো, নাও ইউ সি মি, ঠিক আছে, এখন কি আমাকে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না, কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? এই পরীক্ষায় কত পাবো বলো তো? এই যে যত হাবিজাবি প্রশ্ন আমি একটু আগে করলাম, এই সব হাবিজাবি প্রশ্নগুলোকে বলা হয় কি ইন্টারোগেটিভ, তাই না। এই সবগুলো কি বলা হয়? ইন্টারোগেটিভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইন্টারোগেটিভ বলা হয়। ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে আমাদের কি বসাতে হয়? ইন্টারোগেটিভ মার্ক বসাইতে হয় বা কোশ্চেন মার্ক বসাইতে হয়, প্রশ্ন। এই যে কালকে তোমার রেজাল্টটা দিবে, কালকে রেজাল্টটা দিতে না দিতে
পাশের বাসার আন্টি আইসা তোমার আম্মুরে জিজ্ঞেস করবে, আপা আপনার ছেলে কত পাইছে, এই আপা আপনার মেয়ে কি A+ পাইছে, বি বি পাইছে নাকি কি পাইছে, মিষ্টি খাওয়াবেন না, পরীক্ষা ভালো করলে মিষ্টি খাওয়াবেন না, তাই না? এই যে কাকে যেরকম পাশের বাসার আন্টি আঙ্কেলের আয়সা তোমাদের বাসায় যে প্রশ্ন করা শুরু করবে, এই ওটা লিখতে গেলে তারা এই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিত, ঠিক আছে? যেমন দেখো, এখন আমি বুঝবো কিভাবে যে সে প্রশ্ন করতেছে, তাই না? বাংলায় তো বোঝা যায়, ঠিক আছে, আন্টি আঙ্কেলের চেহারা দেখলে বোঝা যায় প্রশ্ন করতে আসছে, বাট ইংলিশে এটা আমি বুঝবো কিভাবে, তাই না? সো এখানে দেখো, এই যে দেখো, আমরা যখন দেখব কোনো একটা বাক্য শুরু হয়েছে কি দিয়ে, এরকম WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? হাউ, হোয়াট, ওয়ার, ওয়েন, এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড, তাই না? সো WH ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা বুঝে যাব যে শুরুতে যেহেতু এগুলো আছে, তার মানে শেষে গিয়ে একটা প্রশ্ন বসবে, অ্যান্ড এগুলো সাধারণত প্রশ্নবোধক করার জন্যই শুরুতে এসে বসে, ঠিক আছে? এরকম দেখলে আমরা লাস্টে একটা প্রশ্নবোধক বসিয়ে দিব। তাছাড়া আরেকটা ভাবে চেনার উপায় আছে প্রশ্নবোধক, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব দ্বারা। কি দ্বারা? হেল্পিং ভার্ব দ্বারা। হেল্পিং ভার্ব দ্বারা হচ্ছে তুমি কিভাবে চিনবা হেল্পিং ভার্ব কারা বলো তো? বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? তারপর আছে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর আছে কি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং তারপর আছে মোডাল অক্সিলারি ভার্ব, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, অট। এরকম আরও আছে। এই চারটা প্রকারকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যখন তুমি দেখবা তোমার সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব আছে, সাবজেক্টের আগে কি আছে? হেল্পিং ভার্ব আছে, তখন বুঝে যাবা এখানে অবশ্যই এটা একটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অথবা এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই না? সো প্রশ্নবোধক বাক্য যখন এইভাবে বুঝে যাবা, লাস্টে গিয়ে একটা কি বসায় দিবা? ইন্ট্রোগেটিভ সাইন বসায় দিবা বা প্রশ্নবোধক চিহ্ন বসায় দিবা, তাই না? কালকে, আরে কালকে আমি বলি, যদি কোনোভাবে তোমার মনে হয় রেজাল্টটা খারাপ হয়ে, বুঝছো, দরজাটা লক করে রেখে দেবো, কারো ঢুকতে দিবা না, ঠিক আছে? এই দেখো তোমার আম্মু আব্বু তোমার উপরে যত না রাগ হইছে, যখনই বাইরের থেকে আইসা কেউ খোঁচা মারতে জিজ্ঞেস করবে কি পাইছো, তখনই তোমার উপর ঝাড়িটা বেশি পড়বে, ঠিক আছে? তোমার উপর রাগটা বেশি উঠবে। তাই বেস্ট হচ্ছে কাউরে কালকে বাসায় ঢুকতেই দিবা না বাইরের থেকে। পরীক্ষা খারাপ হলে বাসায় কারো ঢুকতেই দিবা না, একদম বন্ধ, নো এন্ট্রি প্লিজ, ঠিক আছে? একটা সাইনবোর্ড বাইরে লাগাই দিবা। ইয়েস, ওকে। দেখবো তোমার আব্বা আম্মু তুমি যা পাইছো এটা নিয়ে খুশি, আচ্ছা ঠিক আছে, আমার ছেলে বা আমার মেয়ে হচ্ছে এ পাইছে, A+ পায় না, কোনো সমস্যা নেই। কতক্ষণ সমস্যা নেই? যতক্ষণ পর্যন্ত পাশের বাসার আন্টি আঙ্কেল না আসছে। একবার আসলেই হয়েছে, এরপর গেছো তুমি, শেষ, ঠিক আছে? ওকে। সো এখানে এটা আমরা বুঝছি, তাই না? ওকে, যেমন ওইটা এই কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এখন এটা তোমার অনেকভাবেই হতে পারে, এখানে কিন্তু আমাদের জরুরি না যে তোমার হচ্ছে যে খালি পজিটিভই হবে, এখানে তোমার ইজেন্ট মানে নট যুক্ত তোমার কোশ্চেন মার্ক হইতে পারে। যেমন এখানে ইনকারেক্টটা কি, ইজেন্ট দ্য প্লেস সেফ, এই জায়গাটা কি সুরক্ষিত না, তখন তুমি কি ইজেন্ট দ্য প্লেস সেফ জাস্ট একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম, ঠিক আছে? দ্য ট্রাভেলার সেড টু দি পেজেন্ট, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন। অবশ্যই এটা ভুল, কারণ কি দেখো, ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি, মানে তার মানে এটা একটা হেল্পিং ভার্ব, এবং একটা মোডাল অক্সিলারি যখন বসতেছে তারপর একটা সাবজেক্ট বসতেছে, কিন্তু তারপর প্রশ্নবোধক নাই, হাউ স্টুপিড আর দে, রাইট? সো অবশ্যই এরপর কি বসবে? অবশ্যই একটা কোশ্চেন মার্ক বসবে, অ্যান্ড কোশ্চেন মার্ক বসাইলে কিন্তু এটা সঠিক হবে, তাই না? ইয়েস। এই যে তাসনিমের পাশের বাসার নেইবাররা অনেক ভালো, এটা সবাই তোমার তো লাকি হয় না আসলে। সো এটা কি হবে বলো? উইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজ টু মার্ক দ্য এন্ড অফ এন ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কি কোশ্চেন দিচ্ছে, এটা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার, এটা বুঝানোর কিছু নাই, বুঝাইলে তোমাদের লজ্জা দেওয়া হয়েছে ভুলটা আরো। বলো কি হবে এটা? পাশের মাসের আন্টির কি দরকার, মা আছেই তো, ডেঞ্জার। ও, দরজা না পেলে কল দিবে, ফোন অফ, ফোন অফ, সিম খুলে ফালা দিবা। সবাই বলছে ডি, বেশিরভাগ আমি ডি দেখতে পাচ্ছি। আচ্ছা, ডি তে কি কোশ্চেন মার্ক? তো না, আমি আর এক্সপ্লেন করবো না, এক্সপ্লেন করলে ইয়েস তোমাদের জন্য লজ্জাজনক হয়ে যাবে। অ্যান্ড ইউ আর রাইট, যে কোনো ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা ইন্ট্রোগেটিভ সাইন বা কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি। ভেরি ভেরি গুড, সবাই এটা আমরা বুঝতে পারছি, তাই না? চমৎকার, ইয়েস। আচ্ছা, এখানে কোনটা কারেক্ট বলো তো? এটা একটু টাফ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখো,
খালি কিন্তু প্রশ্নবোধক মিলাবে না, ওভারঅল বাক্যটা দেখো, বাক্যটা দেখে তোমার কি মনে হয় এখানে কোন বাক্যটা সঠিক মনে হইতেছে, এখানে কোন বাক্যটা তোমার সঠিক মনে হচ্ছে, তো চিন্তা করো, ভেবে চিন্তা করে দেখো, ঠিক আছে, যে কোনটা মনে হয় ঠিক। ওকে ওকে। হ্যালো অর্পা। ইয়েস। ওভাইস, আকলিমা, নার্গিস, পারামা, জান্নাতুল, রিফা কবির, দেন হচ্ছে ইয়েস কাজী, সিরাত ফাতেমা, তারপর হচ্ছে সাদিকা, তাজনিম, হাফসা। ইয়েস। ওকে গ্রেট। সো তোমরা বলতেছো, বেশিরভাগই বলতেছো এটা বি হবে। ওকে আমিও দেখি। সো ইজেন্ট এখানে ভুল দেওয়া, সো এটা তো হবে না, রাইট? ইজেন্ট হি কামিং, এটা তো আসলে আশ্চর্যবোধক আর কিছু নাই, তাই এটা ভুল ভুল ভুল, বুঝলাম। ইজেন্ট হি কামিং, ইজেন্ট হি কামিং প্রশ্ন করতেছে কিন্তু ফুল স্টপ দিয়ে, কি বোকা। না তোমরাই ঠিক আছো, বি হবে, ভেরি গুড, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ওকে গ্রেট, ইয়েস অ্যান্ড বি ইজ দি কারেক্ট অ্যান্সার, চমৎকার, ভেরি গুড, গ্রেট গ্যাস। তোমরা যেরকম এত টেনশনের মধ্যেও এরকম প্রিসাইসলি এত ডিটেইলে চিন্তা করতে পারতেছো, খেয়াল করতেছো ভাই, এটাই অনেক ভাই। তোমরা কালকে বা পরশু দিন তোমরা পরশু দিন যাই রেজাল্ট করো না কেন, আমি তোমাদের উপর প্রাউড, আমি তোমাদেরকে নিয়ে প্রাউড। এই আজকের দিনে দুদিন পরে রেজাল্ট, তোমরা আমার কাছে ক্লাস করতে আসছো, তুমি যাই রেজাল্ট করো না কেন ভাই, আমি তোমাদেরকে নিয়ে প্রাউড ফিল করি, তোমরা আমার স্টুডেন্ট। আর কেউ প্রাউড না হোক, তোমাদের সিফাত দা তোমার উপর প্রাউড, ঠিক আছে? মনে রাখবা রেজাল্ট যাই হোক, তোমরা যারা যারা আজকে ক্লাস করতে আসছো, তোমাদের এই ডেডিকেশনটা আছে যে তোমাদের রেজাল্ট, তোমরা টেনশন আছো, স্টিল তোমরা ক্লাস করা বন্ধ করতেছো না, যেখানে তোমার কেউ বাধ্য করে না আজকে ক্লাসটা করতে, স্টিল তোমরা ক্লাস করতে আসছো, আই এম প্রাউড অফ ইউ। যাই রেজাল্ট আসুক, সিফাত দা তোমাদের প্রতি প্রাউড, ঠিক আছে? এটা মনে রাখবে, জাস্ট মনে রাখবে আমি প্রাউড ফিল করি, আর কেউ করুক বা না করুক কিচ্ছু আসে যায় না, আমি প্রাউড ফিল করি। ওকে গ্রেট। আচ্ছা, সো ইয়েস, আমাদের হচ্ছে অনলাইন ব্যাচ আবারও এসে পড়েছে। বারবার আমি একই জিনিসই বলি, স্টিল আমি আবারও বলতেছি, যারা এখনো ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়ে যাও। সায়েন্সের জন্য কিন্তু চমৎকার চমৎকার আমাদের টিচাররা আছে, দেন আমাদের ফিনান্স অ্যাকাউন্টিং এর জন্য অসাধারণ টিচার্স, জিওগ্রাফি ইকোনমিক্সের জন্য আছে, আর তাছাড়া আমাদের বিআই তো আছেই, তাই না? যারা এখনো ভর্তি হয়ে জানে অবশ্যই ভর্তি হয়ে যায়, ঠিক আছে? আমার কথা আটকে যাচ্ছে বারবার। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যদি আমি দেখি আমার নেটওয়ার্কটা চেক করি, তুমি একটু তোমার নেটওয়ার্কটা চেক করো, দুজন মিলে নেটওয়ার্ক চেক করে এসে দেখি আসলে যে কোনটায় ঝামেলা আছে, আমরা ওটা ঠিক করে ফেলবো, ঠিক আছে? মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহিল আজ। মোস্ট ওয়েলকাম ভাইয়া, অবশ্যই দোয়া করব, কেন দোয়া করব না ভাই? তুমি কি জানো তোমার সাকসেসে বা তোমার সফলতায় তোমার বাবা মার চেয়ে বেশি আর কেউ তো খুশি হয়ই না, বাট বাবা মার পরে কারা খুশি হয় আইডিয়া আছে? টিচাররা। তুমি লাইফে যত উন্নতি করবা, তোমাকে নিয়ে অনেকে হয়তো জেলাস ফিল করবে বা বদনজর দিবে বা হচ্ছে হিংসা করবে বা তাই না, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, কেউ কারো সাফল্য সাধারণত দেখতে পারে না খুব ভালো মানুষ ছাড়া। বাট তোমার আব্বু আম্মু তোমাকে নিয়ে সবসময় নিজের সাফল্যের চেয়ে বেশি তোমাদের সাফল্য নিয়ে চিন্তায় থাকে, তোমাদের সাফল্যে তারা নিজেদের সাফল্যের চেয়ে বেশি খুশি হয়। এবং তোমাদের বাবা মার পরে যদি কেউ তোমাদের সফলতা নিয়ে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, সেটা হচ্ছে আমরা টিচাররা। তো দোয়া কেন করবো না? আমি নিজে ভালো রেজাল্ট করলে এত খুশি হব না, তোমরা ভালো রেজাল্ট করলে যে খুশি হবা, ঠিক আছে? আমি অবশ্যই দোয়া করবো, এটা কখনো তোমাদের বলতে হবে না। আমি কি তোমাদের যত টিচার প্যানেল আছে আমরা সবাই দোয়া করবো যেন হচ্ছে তোমাদের রেজাল্টটা অনেক 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 ভালো হয়। কারণ তোমাদের মনে হচ্ছে 10 তারিখ মানে তোমাদের রেজাল্ট, 10 তারিখ তোমাদের রেজাল্ট না, 10 তারিখ আমাদের রেজাল্ট। 10 তারিখে কিন্তু আমরা টিচাররা কখনো চিন্তা করি না যে স্টুডেন্ট কেন খারাপ করলো। একটা স্টুডেন্ট যখন রেজাল্ট খারাপ করে তখন আমরা টিচাররা চিন্তা করি যে আমরা কোথায় ভুল করছি বা আমাদের কোথায় গাফিলতি ছিল বা আমাদের কোথায় কমতি ছিল, আমরা কি বুঝাইতে পারি নাই, আমার জন্য হয়তো রেজাল্টটা খারাপ করছে, আমি একটু ভালো পড়াইতে পারলে হয়তো এই রেজাল্টটা হইতো না, একটু ভালো রেজাল্ট হইতো। সো তোমাদের রেজাল্টটা আসলে আমাদের রেজাল্ট। তোমরা যেরকম টেনশনে আছো আমরা আরো অনেক বেশি টেনশনে আছি, কারণ তোমরা কেউ যখনই খারাপ করবা, তোমরা কেউ যখন খারাপ করবা, তোমরা যেমন কষ্ট অনুভব করবা, আমরা নিজেরা ব্যর্থ অনুভব করবো যে আমার জন্য পারে নাই, হয়তো আমি যদি আরেকটু আরেকটু যদি সিরিয়াস হইতাম, যদি আরেকটু অন্যভাবে পড়াইতাম তাহলে হয়তো পারতো। টেনশন নিও না, ইনশাল্লাহ যাই হবে ভালো হবে, ঠিক আছে?
কোনো টেনশন নিও না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, যেটাই হোক না কেমন। এবং আবারও বলি, এটা কিন্তু এই খেলা শেষ খেলা না, এটা খেলার মাত্র শুরু। যদি রেজাল্ট মন মতো না হয়, দিস ইজ জাস্ট দি বিগিনিং, এটা শুরু শুধুমাত্র, ঠিক আছে? আমরা মিলেমিশে ইনশাল্লাহ এইচএসসি আগুন লাগাই দিব। এসএসসি যাই হোক, এসি তো গেছে, এইচএসসি তে আগুন লাগাই দিব আমরা, টেনশন নিও না, আমরা আসি সবাই মিলেমিশে, যাই হবে আমরা মিলেমিশে সাফার করলে করব, আমরা মিলেমিশে সেলিব্রেট করলে করবো, ঠিক আছে? ওকে, অবশ্যই সবার জন্য দোয়া করবো, হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা কমাতে, এখন আমরা আসি হচ্ছে কমাতে, ঠিক আছে? থ্যাংক ইউ। সো আমরা এখন কমাতে আসি। কমা আমরা কখন ব্যবহার করি? কমা আমরা ব্যবহার করি হচ্ছে যখনই দেখবা যে কোথাও অল্প বিরতি নেই, তাই না? অল্প সময় বিরতি নিলে আমরা কি ব্যবহার করি? অল্প সময় বিরতি নিলে আমরা হচ্ছে কমা ব্যবহার করি, ঠিক আছে? কমাটা যে কোনো অল্প বিরতি। তাছাড়া অনেক সময় কিন্তু আমরা যখন লিস্টিং করি, তাই না, যে কোনো কিছু লিস্ট করতেছি, ধরো আমি বললাম যে আমার কয়েকটা স্টুডেন্টের নাম বলি, আমি ধরো বললাম তাবিনা, ওমর, রিফা, সুরাইয়া, দেন সিরাত ফাতেমা, তাই না, দেন হচ্ছে তাবিনা ইসলাম, দেন হচ্ছে মুন্নি খানম, ফারজানা। এই যে আমি যদি যখনই তোমাদের নামগুলো আমি লিস্ট করব, একটা খাতা লিখতে যাব, তখন আমি কি করবো বলো তো? তখন কিন্তু আমি কমা দিয়ে দিয়ে লিখবো, তাই না? তখন কিন্তু আমি কমা দিয়ে দিয়ে লিখবো, তাই না? সো কমা দিয়ে দিয়ে যখনই হচ্ছে আমি কারো নাম লিখতে যাব, একটা গ্রুপ, এক সেম পার্টস অফ স্পিচ, যেমন একটু আগে আমি সবার নাম বললাম, সবার নাম কিন্তু নাউন, তাই না? একই ধরনের পার্টস অফ স্পিচ থাকলে কিন্তু আমরা তখন কমা দিয়ে দিয়ে হচ্ছে আমরা কি করব? লিস্টটা করব, তাই না? ইয়েস, মোস্ট ওয়েলকাম ভাই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এইখানে আরেকটা জায়গায়, ওটা তো আমরা সবাই জানি লিস্টিং এরটা, তাছাড়া একটা জিনিসকে বলা হয় ভোকেটিভ কেস। কি বলা হয়? ভোকেটিভ কেস, তাই না? ভোকেটিভ কেস বলতে আমরা কি বুঝি? ভোকেটিভ ভোকেটিভ কেস বলতে আমরা বুঝি হচ্ছে যখন কাউকে ডিরেক্টলি কোনো নামে সম্বোধন করে ডাকা হয়, তাই না? কাউকে ডিরেক্টলি যখন কোনো নামে সম্বোধন করে ডাকা হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ভোকেটিভ কেস। আচ্ছা, ভোকেটিভ কেসের ক্ষেত্রে আমরা কি করি? সবাই যেটা ভুল করি, কমা দিই না। যখন আমি তোমাকে কোনো একটা নাম ধরে থাকবো, ঠিক আছে, ধরো আমি সাদিকাকে আপু বলে ডাকলাম, যে আপু কেমন আছো। এই যে আপু যে বললাম, তাই না, এই যে তোমার হচ্ছে আপু কেমন আছো যে বললাম, এই আপু ওয়ার্ডটার পরে কিন্তু আমরা একটা কমা দিতে হবে, ঠিক আছে? এই কমাটা আমরা প্রায় সময় কিন্তু মিস করে ফেলি, ঠিক আছে? যেমন দেখো, হাউ ইজ ইউর ফাদার, রানা সেড টু মিস্টার করিম। এটা অবশ্য ইয়ের ক্ষেত্রে ন্যারেশনের রুলের মতো দেখাইছে। এখানে দেখো, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে। হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে, তাই না? এই যে দেখো, তারপর কাকে জিজ্ঞেস করছে? রানাকে, তোমার বাবা কেমন আছে রানা। এই যে অনেকে যেটা করো কি, এইটা আর দাও না, কিন্তু এই কমাটা দেওয়া ম্যান্ডেটরি। যখনই তুমি ডিরেক্টলি কাউকে কোনো নামে সম্বোধন করে রাখতেছো, ঠিক আছে, তখন কিন্তু তোমার কি হবে? তখন কিন্তু, হ্যাঁ আতি আপু, তোমাকে আপু বলে রাখবো। তখন কিন্তু হচ্ছে কি, তখন আমাদের অবশ্যই একটা কমা সেখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইয়েস। যেমন দেখো, ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার, যে ডিয়ার বন্ধু, ঠিক আছে, এখানে আসো, ঠিক আছে? ওকে, তারপর আসার পর একটা চর খাও। আমরা বন্ধুরা এরকম অনেক সময় করতাম যখন ছোট ছিলাম। ওই একটু একটা টাইম থাকে না, সবাই তো দুষ্টামি করে, বন্ধু বান্ধবের ডাক দিতাম, এই দোস্ত এদিকে আয় তো। তারপর আস্তে আস্তে করে কানের সামনে খুঁটে ঠাস করে একটা চল লাগাই দিতাম, লাগে এক তোর কানে মশা বসছিল, ঠিক আছে? তারপর একটা তুমুল মারামারি লাগতো, সেটা ডিফারেন্ট কেস, সেরকম করতাম, ঠিক আছে? ওকে, সো টেল মি মম ওয়েন উইল ইউ কুক রাইস। এখানে দেখো, মমের আগেও কমা বসছে, পরেও কমা বসছে। এটা কারণটা কি বলো তো? কারণ কি জানো? আমাকে বলো আম্মু। এই যে দেখো, আম্মু যে ওয়ার্ডটা, এটা ভোকেটিভ কেস না, এটা তো ভিসি, তাই না? ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস যেহেতু মাঝখানে আছে, ভোকেটিভ কেস মাঝখানে থাকলে ভোকেটিভ কেসের আগেও কমা বসবে এবং সেটার পরেও কমা বসবে, ঠিক আছে? এই আবারও বলি, আজকের ক্লাস নিয়ে বেশি স্ট্রেস নিও না, আজকের টপিকও ইজি, আমি পড়াইতেছি, পড়া লাগলে আবার পড়াবো। আজকে আমি বললাম তো, আজকে আমি তোমাদের সাথে আমার সুখ দুঃখ শেয়ার করতে এসেছি, আর কিছু না, ঠিক আছে? চিল করো, আজকে পড়া নিয়ে বেশি মাথা ব্যথা নিও না। 2 দিন পরে রেজাল্ট, আসছো তোমরা এই ক্লাসে, এটাই অনেক খুশি হয়েছি আমি, বেশি প্যারানোর কিছু নেই। আচ্ছা, ওকে। তারপর আরেকটা যেটা সব জায়গায় ভুল করে, যখনই কোনো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাতে দেই, ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাতে দেই, ঠিক আছে? যেমন কালকে পরশুদিন তোমাদের ফোন দিয়ে, এই দোস্ত রেজাল্ট পাইছোস, তখন তুমি কি বলবা? পাইলে বলবা হ্যাঁ দোস্ত পাইছি, অথবা না পাইলে বলবা না পাই নাই, ঠিক আছে?
এই যে হ্যাঁ বা না, ইয়েস বা নোতে যখন আমরা উত্তরটা দেই, ইয়েস বা নাতে উত্তর দেওয়ার জন্য আমরা কি করি, ইয়েস বা নাতে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই এই ইয়েস বা নো এর পরে আমাদের একটা কমা বসাইতে হবে। অনেকেই বাক্যটা আসলে এইভাবে লিখে, ইয়েস বা নো এর পরে সাধারণত কমা দেয় না, ঠিক আছে? ইয়েস বা নো এর কমাটা কিন্তু সাধারণত পরে দেয় না, বাট অবশ্যই এটা দিতে হবে, না হলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে সেটা কি করবে, খেঁচা কেটে দিবে, ঠিক আছে? আমরা চাই না আমাদের মার্কস কাটা যাক, সো অবশ্যই কমাটা এখানে অবশ্যই ব্যবহার করবা, ঠিক আছে? ইয়েস। কানের সামনে চিল্লান দিতা, হ্যাঁ এগুলো আমরাও করছি, মজা আছে তাই না? কান ফাটাই দিয়ে, কান নষ্ট করে দিয়ে। ওকে, আচ্ছা, যেমন এখানে দেখো নো স্যার, এখানে নো স্যার বলছে, সবকিছু ঠিক আছে, ঝামেলাটা কই, এই জায়গায় যে একটা কমা থাকার কথা, এই কমাটা আসলে কিন্তু দেয়া নাই, তাই না? সো কারেক্ট কোনটা হবে, এটা হবে ইনকারেক্ট এবং এটা হবে কারেক্ট, তাই না? সো আমরা এটা তো বুঝছি। আচ্ছা, কেউ কেউ বলতেছো যে আচ্ছা ভাইয়া সবই বুঝলাম, কিন্তু বাসায় কি বলবো? আমি এক দুজনের লেখা দেখছি আম্মুর জন্য অনেক ভয় লাগতেছে, কেউ কেউ লিখছো বাসায় আমাকে অনেক বকবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে বকাটা স্বাভাবিক, আমি বলবো না তাদের বকাটা ভুল। কারণ দেখো, তারা কিন্তু তাদের লাইফের সব কিছু ছেড়ে দিয়ে তোমাদের জন্য, তাদের লাইফে সব কিছু স্যাক্রিফাইস করে দিয়ে তোমাদের পিছনে তাদের পুরো লাইফটা বিসর্জন দিয়ে দিছে। সো যদি তাদের মন মতো রেজাল্টটা না আসে, তাদের মন খারাপ হওয়াটাও যৌক্তিক। আমি বলবো না তাদেরটা যৌক্তিক না, অবশ্যই যৌক্তিক। তাহলে তুমি কি করবা, তাই না? তোমার কি করণীয় আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। যে কোনো সম্পর্কে, বন্ধু বান্ধব হোক বা তোমরা যাদের সাথে সম্পর্কে জড়াও বা না জড়াও, ওভারঅল তোমরা বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। যখনই তোমরা কারোর সাথে যে কোনো প্রকার সম্পর্কে থাকো, যখনই কেউ তোমার উপর মন খারাপ করে, তোমার উপর অসন্তুষ্ট হয় বা তোমার উপর রাগ হয়, তখন তুমি কি করো বলো তো? তার থেকে দূরে পালায় বেড়াও? না, কি করো? তার কাছে যাও। তুমি জানো সে তোমার বকা দিবে, তুমি জানো সে হয়তো তোমার ঢাকায় দিয়ে দূরে ঠেলে দিবে বা তোমার দুইটা গালি মারবে, বাট স্টিল কিন্তু তুমি কি করো, তুমি কিন্তু তারপরও কিন্তু তার কাছে যাও। তার কাছে গিয়ে কি বলো, যে তুমি সরি। তোমার যত ভয় করুক তুমি কিন্তু বলো যে আই এম সরি, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে। এবং তারপর তুমি কি করো, তোমার যে অনুভূতিটা, তুমি যে আসলে গিলটি ফিল করতেছো এবং তোমার যে ভুল হয়েছে, জিনিসটা তুমি মেনে নিছো, তুমি এটা যে গ্রহণ করে নিছো এবং তুমি একসেপ্ট করে নিছো, এটা কিন্তু তুমি স্বীকার করো। এবং তারপরে কি করো তুমি, তারপরে বলো না, আমার এই কারণে আমার ভুলগুলা হয়েছে, আমি আসলে ভুলটা করতে চাই নাই, তখন আমি বুঝি নাই, তাই না? বলো তো। তারপর তুমি কি বলো, ওই ভুলগুলো আমি আজকের পরে তোমাকে কথা দিতেছি আর কখনোই করব না, আমি কালকের থেকে এটা 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 করব। বিশ্বাস না হলে দেখো, একবার দেখো যে আমি করি কি করি না। যদি না করি তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও, তুমি আমাকে এখনো যা শাস্তি দিতে চাও দাও, কোনো আপত্তি নেই, কিন্তু আজকের মতো, এইবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। এবং আমি তোমাকে আজকে ক্ষমা করলে আমি তোমাকে কালকে কালকে আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে তুমি ক্ষমা করে কোনো ভুল কাজ করো নাই, এটা নিশ্চিত করো না তুমি, যার সাথেই তোমার ঝামেলা হোক না কেন। তাহলে আব্বু আম্মুর ক্ষেত্রে কেন এটা তোমার হেজিটেশন কাজ করে, কেন ভয় কাজ করে, কেন লজ্জা পাও? আব্বু আম্মুকে আরো বেশি আপন না? তোমার আব্বু আম্মুর চেয়ে আপন কেউ আছে বেশি? যখন তোমার হচ্ছে এরকম কালকে রেজাল্ট যদি খারাপ হয় পরশু দিন, ঠিক আছে, সো এটা কিন্তু এটা কি তোমার হচ্ছে কি, তাহলে তোমার কি যাওয়া উচিত না? পালায় বেড়ানো উচিত, রুমের দরজা লাগায় ফেলা উচিত, ভয়ে বাসায় না যাওয়া উচিত? যদি অন্য সম্পর্কের ক্ষেত্রে তুমি গিয়ে কনফেস করতে পারো, নিজে ফিলিংগুলো প্রকাশ করতে পারো, তাহলে আব্বা আম্মুর সাথে কেন পারবে না? দুইটা হয়তো গালি মারবে, দুইটা বকা দিবে, তাই না? যাও না, যে বলো না, যে কান্নাই করো না, কান্না করে বলো যে তুমি সরি, তাই না? কান্না করে বলো তুমি সরি, তুমি বলো যে তুমি কি ভুলগুলা করছো, স্বীকার করো না নিজের ভুল। প্রথমে নিজের ভুলটা স্বীকার করবা, তারপরে বলবা তুমি ভুলটা প্রায়শ্চিত্ত কিভাবে করতে চাও সেটা বলবা, এবং নিশ্চিত করবা যে এই ভুলটা যে আমি করছি এইটা আমি মাসুল আমি দিব, এবং তুমি যে আমাকে ক্ষমা করছো সেটার জন্য তুমি কখনো রিগ্রেট করবা না, এটা তাকে প্রমাণ করে দেখাবা, তাই না? এবং যে কথাগুলো তুমি দিবা এই কথাগুলো অবশ্যই মানবা। তুমি যদি তোমার এই কথাগুলো না মানো, তাহলে কিন্তু সেও মানবে না। হ্যাঁ, অনেকে বলতেছে ভাইয়া আমার কথা শুনে মানবে না, তাই না? তখন তোমার সামনে মানবে না, তুমি যখন বন্ধুরে বুঝাইতে যাও, বন্ধু কি সাথে সাথে মাইনা নেয়? ভিতরে ভিতরে ঠিকই কিন্তু ফিল করে, কিন্তু যেহেতু রাগ উঠে আসে তখন ওই মুহূর্তে স্বীকার করতে চায় না, তাই না? ওই মুহূর্তে কিন্তু স্বীকার করতে চায় না।
সো তুমি তখন স্বীকার না করো আব্বা আম্মু, কিন্তু তুমি যখন নিজে গিয়ে নিজের ভুলটা স্বীকার করবা এবং তাদেরকে প্রমিস করবা সামনে তুমি অনেক ভালো ভালো কাজ করবা, অনেক ভালো রেজাল্ট করে দেখাবা, ভিতরে ভিতরে একটু হইলেও তাদের মনটা নরম হয়ে আসবে। হয়তো সামনে স্বীকার করবে না, কিন্তু ঠিকই মনটা নরম হয়ে আসবে। কালকে করো এই কাজটা, বিশ্বাস না হইলে দেখবে একটু হইলেও নরম হয়ে আসছে। অ্যান্ড অবশ্যই আমি আরেকটা জিনিস বলি যে আজকে তোমরা ক্লাস করতেছো, ঠিক আছে, তোমরা পরীক্ষার রেজাল্ট যেমনই হোক, এটাও একটা প্রুফ যে তোমরা চেঞ্জ হয়েছো। যাদের রেজাল্ট তোমরা বলতেছো খারাপ হবে, বাট স্টিল তোমরা আজকে ক্লাস করতেছো, এটা একটা অনেক বড় প্রমাণ যে তোমাদের লাইফে কতটা পরিবর্তন আসছে। তোমাদের ঘোরাঘুরির সময় তোমরা এখানে বসে ক্লাস করতেছো, এটা একটা প্রুফ যে এইচএসসিতে তোমাদের রেজাল্ট খারাপ হবে না। এটা আমি লিখা দিব। যারা এখন ক্লাস করতেছো ভাইয়া, এই ছুটির টাইমে এরকম টাইমে এসে ক্লাস করতেছো, তোমাদের কখনো এইচএসসি 27-এর রেজাল্ট খারাপ হবে না, ঠিক আছে? এটা আমি জানি। টেনশন নিও না, যা হবে ভালো হবে, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের ওই জিনিসটাই, উইল ইউ গো উইথ মি, তোমাকে যখন জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে যাবা, তখন কি হয়? তখন আমাদের আলটিমেটলি ইয়েস বা নো থাকলে আমরা সেখানে জাস্ট একটা কমা বসাই দিই, আর কিছুই না। একদম ইজি জিনিস, তাই না? দুধ ভাত। কালকে না, পরশু দিন, ভয় পেও না। ভয় পেও না, পরশু দিন। থ্যাংক ইউ তাসনিম। ওকে, আচ্ছা, এটা কি উইচ ওয়ান ইজ কারেক্ট, এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? অবশ্যই জান্নাতুল, সবার জন্য দোয়া করব। কোনটা কারেক্ট হবে? ব্রাদার আই এম হাংরি, ব্রাদার আই এম হাংরি, আবার ব্রাদার আই এম হাংরি, আবার কোশ্চেন মার্কও আছে, আবার ব্রাদার আই এম হাংরি, মানে অনেকগুলো একটু প্যাচ আছে, তাই না? ওই সবচেয়ে সুন্দর লাগে দেখতে যেটা ভুল, তাই না? ওইরকম একটা এমসিকিউ মিম আছে না? ইয়েস, দেখি তো। 10 জুলাই ইংলিশ ক্লাস আমার জানা মতে নাই মনে হয় তোমাদের সাথে, আমার নাই অ্যাটলিস্ট 10 জুলাইতে। রিজা ফাবিহা, আফরা খান, জে আর রুমা, ও এম ফাওয়াজ, দেন হচ্ছে রাজিয়া, ফারজানা আফরোজ, অনামিকা শিকদার, ইস্তাশফিয়া, দেন কাজী শিফা, সাবিহা ইসলাম, মারজানা বেগম, তাসনিম মায়া। গ্রেট, সবাই ডি 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 বেশি দেখতে পাচ্ছি। ভয় পেও না, ভয় পেও না, আমি আছি তোমার সাথে পাশে, সবসময় আমি আছি। হাফসা, ওকে, সবাই ডি বলতেছে। আচ্ছা দেখি, কোশ্চেন মার্ক তো এটা না, সো এটা ভুল, তাই না? ওকে, ব্রাদার আই এম হাংরি, এখানে একটা মনে হয় কমা হওয়ার কথা, ভোকেটিভ কেস ইউজ করছে কিন্তু কমা দেয় নাই, আবার এইচটাও বড় হাতের দিচ্ছে, এটাও ভুল। আচ্ছা, ব্রাদার আই এম হাংরি, এখানে কোনো ভোকেটিভ কেসও নাই, আবার এখানে ফুল স্টপও নাই, আবার এখানে এটাও বড় হাতের, এটাও তো ভুল, তাই না? সো আই থিঙ্ক ইউ গ্যাজ আর রাইট, সো ইয়েস, D number is the correct answer. Brother, I am hungry. Brother, I am hungry. Very good. Very good guess. চমৎকার, চমৎকার। Yes. আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা যখন বেশিরভাগই আমাদের যখন বোর্ড কোশ্চেন আসে, তখন হচ্ছে আমাদের প্যাসেজ আকারে দেয়। কি আকারে দেয়? আমাদের ইউজুয়ালি প্যাসেজ আকারে দেয়, ঠিক আছে? যে কোনো তোমার কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজ আকার আসে, যেটা হচ্ছে কঠিন। ডায়লগে আসলে অনেক বেশি সহজ, প্যাসেজে আসাটাকে বলা হয় কঠিন, ওটা আসলে তোমাদের জন্য কঠিন না, মানে বলে আর কি তুলনামূলক কঠিন। আচ্ছা, প্যাসেজ আকারে আসলে সাধারণত স্টুডেন্টরা কোন জায়গাটায় ভুল করে থাকে, তাই না? প্যাসেজ আসলে মানুষরা যে জায়গাটা ভুল করে বা ছাত্রছাত্রীরা যেখানে ভুল করে, সেটা হচ্ছে তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কে বলছে, আরেকটা হচ্ছে কাকে বলছে, এবং কি বলছে। কে বলছে, কাকে বলছে, কি বলছে। যেমন নাইম সেইড টু সুরাইয়া, আই অ্যাম ওয়ারিড। নাইম বলছে, কে বলছে? কে? নাইম বলছে। কাকে বলছে? সুরাইয়াকে বলছে। নাইম সেইড টু সুরাইয়া। কি বলছে? আই অ্যাম ভেরি ওয়ারিড, আমি অনেক দুশ্চিন্তায় ভুগতেছি, ঠিক আছে? এই যে ন্যারেশনে তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, কে বলছে, কাকে বলছে, কি বলছে, ঠিক আছে? আচ্ছা, কে বলছে এবং কাকে বলছে পরে এটা আমরা কিভাবে লিখি? দেখো, দ্য ট্রাভেলার সেইড টু দ্য প্রেজেন্ট, দ্য ট্রাভেলার সেইড টু দ্য প্রেজেন্ট, ঠিক আছে? কে বলছে, এটা কি কে, এটা কি কাকে, আর কি বলছে হচ্ছে এটা। আচ্ছা, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, তুমি কি আমাকে বলতে পারবা সবচেয়ে নিকটবর্তী হোটেল কোথায় আছে? কি বলছে যে পার্টটা, কি বলছে পার্টটা, আমরা ওই যে দ্য ক্রিপি সাইন, দ্য ইনভার্টেড কমা, দ্য ক্রিপি সাইন আমরা ইউজ করব। কি করব? দ্য ইনভার্টেড কমা, দ্য ক্রিপি সাইন আমরা ইউজ করব। এই ক্রিপি সাইনটা আমরা দিয়ে লক করে দিয়ে বুঝায় ফেলবো যে কি বলছে, যে এইটা বলছে, ঠিক আছে? এটা মনে রাখবো, কি বলছে, এটা এটা বলছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে তোমার ইয়াস, ভেরি গুড, বাট আইটা বড় হাতের হবে মাহবুব। আচ্ছা, আরেকটা জিনিস, কে বলছে, কাকে বলছে, এই পার্টটাকে আমি আলাদা করতে হয় একটা কমা দিয়ে। কি দিয়ে আলাদা করতে হয়?
কে কাকে বলছে এই পার্টটাকে কি বলছে থেকে আলাদা করতে হয় কমা দিয়ে। সবসময় মনে রাখবা কি বলছে সেটা কে কাকে বলছে ওইটার থেকে আমরা সেপারেট করব কমা দিয়ে। সেটা আগে থাকলে আগে কমা দিব, সেটা পরে থাকলে আমরা পরে কমা দিব, ঠিক আছে? ওকে, যেমন দেখো কারেক্টটা কি হবে, দ্য ট্রাভেলার সেড টু দ্য পেজেন্ট, দেখছো এখানে একটা কি বসছে, কমা বসছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দি নিয়ারেস্ট ইন, তাই না? ওকে, এখানে আবার দেখো বলছিলাম না যে কে কাকে বলছে এটা আগে থাকলে আগে কমা বসে, ইনভার্টেড কমার, আর যদি কে কাকে বলছে সেটা পরে থাকে, যেমন দেখো গুড মর্নিং ওয়ার আর ইউ গোয়িং, বলছে গুড মর্নিং কোথায় যাচ্ছ, এখানে দেখো ইনভার্টেড কমার ভিতরে একটা কি বলছে, তাই না? এবং কে বলছে সেইড দ্য মার্চেন্ট, ওটা কোথায়, ওটা কিন্তু পরে গিয়ে। সো আমার এখানে কমাটা কিন্তু বসবে কোথায়, এখানে কমাটা বসবে কিন্তু আমাদের পরে, তাই না? এই কারণে কিন্তু আমাদের কমাটা বসতেছে পরে গিয়ে, তাই না? ইয়েস, গুড, ওকে, ভেরি গুড। আচ্ছা, ও না, এক সেকেন্ড দাঁড়া, এখানে তো আমাদের প্রশ্ন করে ফেলছে না, প্রশ্ন করে ফেললে কিন্তু আর কমা লাগে না, প্রশ্ন করে ফেললে আর কমা লাগে না, প্রশ্ন করে ফেললে আর কমা লাগে না, ওয়ার আর ইউ গোয়িং, প্রশ্ন, প্রশ্ন করে ফেললে আর কমা দেওয়া লাগে না, কারণ তুমি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসায় দিচ্ছ, ঠিক আছে? এখানে কমা দেওয়া লাগবে না। আচ্ছা, সো ইয়েস, এগুলা তোমরা সবই বুঝবা। যেমন হচ্ছে স্নেহা সেড, স্নেহা বলছে, এই যে কমা, তারপর হচ্ছে আই হ্যাভ গট ইট, কমা, তাই না? এগুলো আমরা জানি, এগুলো দেখা লাগবে না, ইজি জিনিস। আচ্ছা, এখন আমি হচ্ছে অ্যাপজিটিভ, অ্যাপোজিশন অথবা অ্যাপজিটিভ কাকে বলে? অ্যাপজিটিভ হচ্ছে পরিচয়কে বলা হয়, মানে কারো যদি পরিচয় দেওয়া হয় তখন আমরা যেই পরিচয়টা থাকে কোনো নামের পরে সেটাকে আমরা বলে থাকি অ্যাপজিটিভ। এই ওয়ার্ডটা মনে রাখো, এটা তোমাদের যে নতুন একটা চ্যাপ্টার আসতেছে মডিফায়ার্স, মডিফায়ার্সেও অনেক কাজে দেবে, ঠিক আছে? সো যেমন হচ্ছে দেখো, যেমন হচ্ছে তোমার এখানে যদি আমরা বলি যে ফর এক্সাম্পল কাজী নজরুল ইসলাম ইজ, কাজী নজরুল ইসলাম রোড a lot of amazing poems। এখন আমি দেখো এই পুরো বাক্যের মাঝখানে যদি তার পরিচয় দিতে চাই, হতে পারে সবাই কাজী নজরুল ইসলামকে চিনে না, কিছু কিছু লোক থাকতে পারে, সো তখন আমি কি পরিচয় দেবো, কাজী নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট আর রিবেল পোয়েট, বা যে কোনো পরিচয় তুমি দিতে চাও, যে কাজী নজরুল কে সেটা যদি তুমি আলাদাভাবে লিখে দিতে চাও মাঝখানে নামের পরে, তখন সেই না ওই পুরা পার্টটাকে বলা হয় অ্যাপজিটিভ, ঠিক আছে? ঠিক আছে, সো এই অ্যাপজিটিভটার আগে এবং পরে কি দিতে হয়, কমা দিতে হয়। যেমন দেখো সাকিব আল হাসান, সাকিব আল হাসান নাও চিনতে পারো, সাকিব আল হাসান আমার বন্ধুর নাম, কিন্তু আমি কিন্তু আমার বন্ধুর কথা বলতেছি না, ঠিক আছে? সাকিব আল হাসান আমি কার কথা বলতেছি, আ ক্রিকেটার। দেখো সাকিব আল হাসান কে, একজন ক্রিকেটার, এই যে পরিচয়টা দিলাম, নামের যে পরিচয়টা দিলাম, সাকিব আল হাসান কে একজন ক্রিকেটার, হ্যাজ ব্রাইটেন দ্য ইমেজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম অনেক উজ্জ্বল করেছে। সো এরকমই যখনই আমরা পরিচয়টা দিচ্ছি, এই পরিচয়টার আগে পরে আমরা কমা দিয়ে সেটাকে লক করে দেব, ঠিক আছে? সিফাত স্যার হু উইল ট্রিট আস, আমি কেন ট্রিট দেবো, তোমরা আমাদের ট্রিট দিও, বাহ কি শখ, কি অবস্থা, বলা মানে কি ক্রিয়েটিভ, বাহ, আমার নিয়ে পাংচুয়েশন বানায় ফেলতেছে। ওকে, রীতা, রীতাকে একজন অনাথ মেয়ে, রীতা একজন অনাথ মেয়ে, এই কারণে আগে পরে অ্যাবসিটিভ দিয়ে কিন্তু কি করে দেওয়া হয়েছে, জায়গাটাকে পুরোপুরি লক করে দেওয়া হয়েছে, তাই না? ইয়েস, ওকে। তারপর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবাই ট্যাগ কোশ্চেন দেখছি, কিন্তু আমরা একটা জিনিস কি কখনো খেয়াল করছো, তোমাদের ট্যাগ কোশ্চেনে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পূর্বে একটা কিন্তু কমা দেওয়া থাকে, এই কমাটা দেওয়া ম্যান্ডেটরি। ট্যাগ কোশ্চেন জিনিসটা আসলে কি, যখন আমরা কেউ একটা কিছু বলি, বলার পর সেটার ভিত্তিতে পাল্টা একটা প্রশ্ন করি, সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন, তাই না? আমি যদি বললাম তুমি তো এ প্লাস পাবা, তাই না? এই যে তাই না যে ওয়ার্ডটা, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? সো তুমি যে এ প্লাস পাবা, তুমি তো এ প্লাস পাবা, এই কথাটার পরে একটা কমা বসবে, তারপর বসবে তাই না, ঠিক আছে? বুঝতে পারছি আমরা, যখনই কোনো একটা বক্তব্য দেওয়া হয় তারপরে ওইটাকে ভিত্তি করে একটা প্রশ্ন করা হয়, ওই প্রশ্নটার পূর্বে সবসময় একটা কমা দিতে হয়, সবসময় একটা কমা দিতে হয়। আচ্ছা, তোমাদের সাথে দেখা হলে ট্রিট দেবো না, সমস্যা নেই। ওকে, এটার আনসার কি হবে বলো তো, উইচ ওয়ান ইজ কারেক্ট, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট বলো তো? ইয়েস, আই উড লাভ টু কাম, হ্যাঁ আমি অবশ্যই আসতে পছন্দ করব। ইয়েস, আই উড লাভ টু কাম। তোমরা আমরা আগে আনসার দাও, পরে দেখতেছি, দাও আনসার দাও।
সিফাত ভাইয়া উইল ট্রিট আস অ্যাজ ইন 10 জুলাই। বাহ বাহ। চকলেট বা আচ্ছা চকলেট বা আইসক্রিম খাওয়াবো না, দেখা হলে সমস্যা নেই। আরে নিউ রুলস পুরান রুলস এত টেনশন নিও না, আজকে ক্লাসে আসছো চিল করো, মুভি দেখার মতো ক্লাস দাও, কোনো প্যারা নেই, মাথায় ঠান্ডা রাখো। জীবনে এত প্যারা নেই কি হবে। কাজী শিফা, এইচ এ তাহসিন, ফরিদা, তাসনিম, কাকলি, লাবিব, মিনহা, সিরাত ফাতেমা, দেন হচ্ছে সোলাইমান আলী, গ্রেট গ্রেট গ্রেট, জান্নাতুল আক্তার, ওভায়েস কাউসার, রিফা কবির, দেন হচ্ছে তাশরিফা জাহান, নাফিসা, গ্রেট। ইয়েস, সবাই বলছে বি। কি সবাই কি আজকে ডিল করে আসেনি, সবাই একই অ্যান্সার দিব? কেউ যদি ভুল টুল দেয় না মনে। আচ্ছা এই নাম্বারটা দেখি কি হয়। ইয়েস ছোট হাতের হবে না, ওকে। তারপর কি আছে ইয়েস, আচ্ছা বি তো তোমরা বলছেন যে ইয়েস তিনটাই বড় হাতের হবে না, আবার কমাও নাই। ইয়েস, ইয়েস এর পর ফুল স্টপ, আই উড লাভ টু কাম, যাইতেছে না তাই না? আই থিঙ্ক বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি দেখতে গিয়ে কার কার চেহারা সামনে এসে বললো, ভয়ঙ্কর অবস্থা, ভয় পেয়ে গেছিলাম একটু হইলে। ওকে, ইয়েস দেখি কি আনসার হয়। বিটাই কারেক্ট আনসার, ভেরি গুড গ্যাস, বি ইজ দি কারেক্ট অ্যান্সার। তোমাদের একটু আগে আনসারটা বি হবে, ভেরি গুড, অ্যামেজিং, গ্রেট ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক। ওকে, তারপর আসি দ্য ক্রিপি ওয়ান, ইনভার্টেড কমা সাইন। দ্য ইনভার্টেড কমা সাইন আসছে আমাদের, দ্য ক্রিপি ওয়ান। এই ক্রিপি পার্টটা নিয়ে আমরা দেখবো, ঠিক আছে? সো এই ক্রিপি পার্টটা বা ক্রিপি সাইনটা আমরা কোথায় ব্যবহার করি? যেমন আমি একটু আগেই বলছি, ন্যারেশনের প্যাসেজগুলোতে কে কাকে বলছে ওইটা তো আলাদা থাকে, কি বলছে ওইটা থাকে ক্রিপি সাইনের ভিতরে, ঠিক আছে? সেটা থাকে ক্রিপি সাইনের ভিতরে, কি বলছে সেটা থাকে ক্রিপি সাইনের ভিতরে, তাই না? এটাই, আর কিছু না। অ্যান্ড ক্রিপি সাইনের ভিতরে যখন থাকে, একটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিই, মনে রাখবা। যখনই দেখবা যে হাউ ইজ ইউর ফাদার রানা সেইড মিস্টার করিম, সো এখানে তো হাউ ইজ ইউর ফাদার আছে তাই না, আবার রানা লেখা যে এই ভোকেটিভ কেসের কারণে কিন্তু আমাদের আগে একটা কমা বসছে, তাই না? আচ্ছা, মিস্টার করিম কিন্তু রানাকে জিজ্ঞেস করছে তোমার বাবা কেমন আছে। কে জিজ্ঞেস করছে? মিস্টার রানা। কি জিজ্ঞেস করছে? তোমার বাবা কেমন আছে। এই কি জিজ্ঞেস করছে যে এই পার্টটা সবসময় আমাদের কি করতে হবে? ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। কি জিজ্ঞেস করছে বা কি বলছে এই পার্টটা সবসময় আমাদের কিসের ভিতরে দিতে হবে? ইনভার্টেড কমার ভিতরে কিন্তু দিতে হবে, তাই না? এবং আরেকটা জিনিস মনে করবা, যেটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এই যে ইনভার্টেড কমার ভেতরের যে প্রথম যে লেটারটা, ইনভার্টেড কমার ভেতরে যে তোমার সর্বপ্রথম যে অক্ষরটা বা লেটারটা, সেটা সবসময় আমাদের ক্যাপিটাল হবে বা বড় হাতের হবে, সবসময় আমাদের ক্যাপিটাল হবে বা বড় হাতের হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, এটা তো আমরা বুঝে গেছি। ইয়েস, এটা দেখার কিছু নেই। আরেক, আচ্ছা ওইটাতে আমরা পরে আসবো। তারপর বলে দিই পজিটিভের একটা জিনিস, অ্যাপোস্ট্রফির একটা কথা বলি। যখনই দেখবা যে ইউভ, ইউভ বলতে কি ইউ লাভ, না, ইউভ বলতে তো কিছু না, এটা তো কারো নামও হয় না ইউভ, রাশিয়ান নাম মনে হইতেছে, বাট এরকম আসলে ইউভ বলতে কিছু নেই। যখনই দেখবা এরকম আজগবি কোনো একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা কোনো অস্তিত্ব তোমার আছে বলে মনে হয় না, তখন বুঝা যাবা যে আসলে শেষের যে দুইটা অক্ষর আছে না, এই দুইটা অক্ষরে তোমার এই একটা ইনভার্টেড অ্যাপোস্ট্রফি দিয়ে আলাদা করতে হবে। কি দিয়ে আলাদা করতে হবে? একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আলাদা করতে হবে। কয়টা? শেষের দুইটা অক্ষরকে, শুধুমাত্র শেষের দুইটা অক্ষরকে এখানে কিন্তু, তাই না? এরকমই, ঠিক আছে? তাছাড়া অ্যাপোস্ট্রফি রুলে আমরা আসবো, আরো কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, so let's go. Which one is correct? Good morning, how are you? Good morning, how are you? Good morning, how are you? আর কত, আচ্ছা আমি পরে লাস্টেরটা বলবো না, দেখো কোনটা হবে বলো। চাইনিজ, চাইনিজ, জার্মান আর রাশিয়ান নামগুলো এরকম অজগুবি হয়, তাই না? ইউভ মানে ইউ হ্যাভ, ইয়েস ইয়েস। সুরাইয়া, নাদিয়া, আয়শা, আবু সালে, জুনাইরা শেখ, নাদিয়া সুলতানা, মারজানা বেগম, দেন আছে আমাদের কাজী শিফা, ওম ফাওয়াজ, সোলাইমান আলী, মারজানা বেগম, গ্রেট। ফৌজিয়া, ইয়াফরিন, নন্দিনী, তাশরিফা,
সবাই এ বলছে, ডি হবে না? জানো তো ডিটা কি হয়? তুফা, ডি নাম্বারটা কি হয়? আতিয়া, কামরুন নাহার, হয় না ডিটা? মনোয়ারা, আচ্ছা, গ্রেট, ইয়েস। কারণ আমরা দেখি, চলো আমরা দেখি, সবাই বলছো এ, বিতে কি প্রবলেম? ইনভার্টেড কমার ভিতরে লেটার সবসময় বড় হাতের হতে হয়, সো এটা হবে না। সিতে কি প্রবলেম? গুড মর্নিং, হাউ আর ইউ, কমা নাই, কিছু নাই, আগা মাথা কিছুই নাই, এনে সবই মিসিং, হবে না। ডিতে কি বলতেছে? আর কত খুঁজবা, আনসার উপরেই আছে, তাই না? আর কত খুঁজবা, আনসার উপরে আছে, বলে দেওয়া আছে, উপরের মধ্যে আছে। এন্ড ইয়েস, ইউ গাইজ আর রাইট, গুড মর্নিং, হাউ আর ইউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ প্লাস ডি, হ্যাঁ, ডি ডি ওই সেন্সে কিন্তু ডি কারেক্ট, তাই না? ইয়েস। Okay, great. And yes, A is the correct answer. A is the actually correct answer. Great. Hats off. So proud of you guys. Okay. Yes. আচ্ছা, মোস্ট ওয়েলকাম আয়শা। সুরাইয়া বলছে ডি নাম্বারটা হবে। কেন নিশা, ডি হয় না? ডি তো ঠিক আছে, উপরেই তো আছে, সত্যি তো। তাহলে এ আর ডি হবে, তাই না? ইয়েস মাহবুব। ওকে, সো এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক কখন ব্যবহার করি? এক্সক্লেমেশন মার্ক দ্বারা কি বোঝায়? আমরা যখনই কোনো কথা বলতে যাই, কথার মধ্যে আমাদের আবেগ অনুভূতি যখন হয়, ধরো কালকে তুমি, পরশুদিন তুমি রেজাল্ট পাইলা, রেজাল্টটা হাতে নিলা, ভাই ইয়েস, এই যে ইয়েস বললা, এটা কি? ইয়েস কিন্তু ইয়েস, ইয়েস আমি খাইছি, ওই ইয়েস না, এটা কি ইয়েস? এই যে একটা যে আবেগ নিয়ে আছে, একটা ইয়েস বলা, তাই না? কথার মধ্যে একটা আবেগ আছে, এই আবেগটা বুঝাইতে আমরা এক্সক্লেমেটরি মার্কটা বসাই। অথবা অনেকে রেজাল্টটা নিবা, আয় হায় আমি ফেল করছি, ফেল করবা না বললাম আর কি, ঠিক আছে? আয় হায়, এই আয় হায়, এই যে যে একটা জোর দিলা, আবেগী একটা জোর দিলা, এই কারণে কিন্তু আমাদের কি হয়? এই কারণে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি মার্কটা বসাইতে। আমাদের এখানে অ্যাকচুয়ালি আজান দেয়া নাই, আমাদের এখানে আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব, ঠিক আছে? নো ওয়ারিস, নামাজ কালাম পড়তে হবে তোমাদের, জানি, ঠিক আছে? ইয়েস, মাইর খাইছি, ইয়েস, ভেরি গুড, ইয়েস, ওকে। থ্যাংক ইউ ওমর ফারুক, অর্পা। ওকে, সো এই যে আবেগ বা অনুভূতি যখনই তুমি একটা প্রকাশ করবা তখনই হবে। তারপর এই যে আয়শা বলবে, তোমার পাশের বাসার আন্টি, আয় হায় আপা, আপনার মেয়ে এত খারাপ করছে, এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক বলবে, ঠিক আছে? তো যখনই কোনো বাক্যের মধ্যে বা কোনো শব্দের মধ্যে আবেগ অনুভূতি থাকবে, আবেগ অনুভূতি থাকলেই সেখানে আমাদের কি বসে? এক্সক্লেমেটরি মার্ক বসে, ঠিক আছে? যে কোনো প্রকার আবেগ অনুভূতি প্রকাশ পেলে এক্সক্লেমেটরি মার্ক আমাদের বসে যায়। যেমন তুমি কিন্তু গুড মর্নিং এর পর একটু আগে কমা দিচ্ছিলা, তাই না? তুমি যদি বলতে গুড মর্নিং, হাউ আর ইউ, তাহলে কিন্তু গুড মর্নিং এর পর কমা। কিন্তু কেউ যদি ঢুকে বলে গুড মর্নিং, হাউ আর ইউ, তাই না? এই ক্ষেত্রে অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক বসবে। যেমন আমি যখন ক্লাস শুরু করি, তোমাদের আইসেই বলি না, আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। এই যে আমি যে আয়সা বলে গুড ইভিনিং, চিল্লান মাইরা বলি, এখানে বলো তো কমা বসবে নাকি এক্সক্লেমেটরি মার্ক বসবে? কোনটা হবে? বলো, কমা হবে নাকি এক্সক্লেমেটরি মার্ক হবে? আমি যে আয়সা একটা চিৎকার মারি। ইয়েস, ওকে। কান ফেটে যাবে তখন। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, ভেরি গুড। আমি যখন এসে চিল্লার মারি গুড ইভিনিং, ওটা অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক হবে, ঠিক আছে? এখন আমাদের আজান দিয়ে দিছে, আমি তোমাদেরকে এখন ব্রেক দিয়ে দিব। নামাজ কালাম পড়ো, নিজের জন্য দোয়া করো, ভাইয়ার জন্য দোয়া করো। আমি তোমাদের ব্রেক টাইমটা দিচ্ছি, ধরো যে 6:54 থেকে তোমার 7:04, ঠিক আছে? ব্রেক, ঠিক আছে? বেশি বেশি করে দোয়া করো, দোয়া করে আসো, দেন আবার একটু পরে আমাদের কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে? পালা যায় না, আমাদের আরো কথা বাকি আছে, আড্ডা বাকি আছে, আজকে চিল চিল করার ক্লাস, ঠিক আছে? দেখা হচ্ছে একটু পরে।
হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা গেলে ইয়েস স্যার বলে দাও, বা ক্লিয়ার ভাইয়া লিখলেও হবে, ঠিক আছে? বা শুধু থামস আপ দিলেও হবে। ফারিহা যশোর থেকে, হ্যালো, কেমন আছো? আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড আছে, ও যশোরের। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, সবাই ইয়েস বলতেছে, গ্রেট গ্রেট, চমৎকার। ওকে, ক্লাস আমাদের আর বেশিক্ষণ নাই, টেনশনের কিছু নাই, একটু পরে ছেড়ে দিব। আর তারপরে বলি, যারা যারা এখনো শেয়ার করো নাই তাদের প্রোফাইল থেকে এখনই ক্লাসটা শেয়ার করে দাও, বিকজ পরে কিন্তু ক্লাসটা হারিয়ে ফেলবা, তাই না? সো শেয়ার করা না হয়ে থাকলে এখনই শেয়ার করে দাও, শেয়ার করে জাস্ট ডান লিখে দাও, ঠিক আছে? শেয়ার করে দাও এখন, যারা এখনো অলরেডি শেয়ার করা হয়নি যাদের, ওকে? ক্লাসটা শেয়ার করে দাও, নিজের প্রোফাইলে খুঁজে পাইতে ইজি হবে তখন। ওকে, চমৎকার। সাজ্জাদ, সাজিদ, সাদিকা, সালমা, আয়েশা, সিদ্দিকা, রিয়া, ওকে, সিদ্দিকা, তানজিম, নাদিয়া, মুহিন, কথা, নন্দিনী, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড, হাবিবা। ওকে, সো এটা তো আমরা বুঝেছিলামই, এই স্লাইডটা থেকে আমরা সামনে যে আগাতে পারি, মুছে ফেলি, চলো স্লাইড, ইয়েস। ওকে, যেখানে আসছিলাম, এই যে হুররা, তোমরা কালকে গিয়ে পরশু দিন যে বলো হুররে, ঠিক আছে? এই যখনই তোমরা এরকম হুররে বলে চিল্লান দিবা, বা হ্যাঁ বলে চিল্লান, ওমাগো বলে চিল্লান দিবা, ঠিক আছে? তখনই আমরা একটা কি বসাবো, এক্সক্লেমেটরি মার্ক বসাবো, ঠিক আছে? তখনই আমরা কি বসাবো, একটি এক্সক্লেমেটরি মার্ক বসাবো, ঠিক আছে? গ্রেট। তারপর আমরা যখন আলাস, আলাস মানে যে আয় হায় কিছুটা, ফি, এটাও খুব দুঃখ বেদনা, ঠিক আছে? যখনই আমরা এই ধরনের আওয়াজ করব তখনই আমরা একটা এক্সক্লেমেটরি মার্ক দিব। কিন্তু একটা জিনিস মনে রেখো অবশ্যই, যখনই তুমি দেখবা যে ফর এক্সাম্পল ফি, ইউ আর সো ব্যাড, ছি তুমি কত খারাপ, তাই না? এই যে তুমি কত খারাপ, এটার পরে কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে, এটা ভুলে যাও না। আলাস, ইউ হ্যাভ লস্ট ইউর লাস্ট অ্যাডাপ্টেশন, এখানে দেখো, এখানেও কিন্তু একটা ফুল স্টপ অবশ্যই দিতে হবে। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অবশ্যই যে কোনো সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপটা তোমার কিন্তু আবার দিতে হবে, ঠিক আছে? ইয়েস। তারপর আরেকটা জায়গা তোমাদের এক্সক্লেমেটরি বসে, আমরা বলি না, ওরে দেখছোস গাড়িটা কি সুন্দর, গাড়ি বললাম, ঠিক আছে? ওরে দেখছোস গাড়িটা কি সুন্দর, ওই সেই মামা, তাই না? তারপর কি বলো, আরো আরো বলো যে ওফ কি চমৎকার লাগতেছে তোরে, তাই না? এই যে দেখো, এই যে হাউ বিউটিফুল ইউ লুক, হোয়াট এন অ্যামেজিং কার, তাই না? এই টাইপের যে কথা, এই যে কথাগুলা, যে তোমার তুমি একটা ইমোশন দিয়ে বলতে, কতই না সুন্দর বা কতই না খারাপ, যে এই টাইপের কথাবার্তা যখনই বলো, হোয়াট বা হাউ দিয়ে, হোয়াট বা হাউ দিয়ে যখন এইসব কথাবার্তা বলো, অবশ্যই লাস্টে গিয়ে একটা কি বসবে, ইনভার্ট এক্সক্লেমেটরি মার্ক বসবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, তোমরা বলতে পারো আচ্ছা ভাইয়া তাহলে না প্রশ্নবোধক এগুলো বসে, তাহলে এখানে কেন বসতেছে? এটার বিষয়টা হচ্ছে, যখনই তুমি দেখবা যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এবং লাস্টে গিয়ে একটা ভার্ব আছে, লাস্টে গিয়ে একটা কি আছে, ভার্ব আছে, মানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর শেষে গিয়ে একটা ভার্ব আছে, তখনই বুঝে যাবে এখানে কি বসে যাবে, এক্সক্লেমেটরি মার্ক বসে যাবে, ঠিক আছে? যেমন হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, কত সুন্দর ছবি এটা, তাই না? তারপর কি হাউ ফানি দ্য স্টোরি ইজ, গল্পটা কতই না মজার, তাই না? সো এই টাইপের ক্ষেত্রে অবশ্যই আমরা কি বসাবো, এক্সক্লেমেটরি মার্ক কিন্তু অবশ্যই বসাতে হবে, ঠিক আছে? ওকে, অনেক সময় দেখা যায় ভোকেটিভ কেসের ক্ষেত্রেও কিন্তু আমরা কমার জায়গায় কি বসাতে পারি, এক্সক্লেমেটরি মার্ক বসাতে পারি, তাই না? কিরকম? ধরো তুমি কালকে বললা, নর্মালি বললা, দোস্ত কত পাইছোস, দোস্ত কি পাইছোস, তখন কমা বসবে। তুমি যদি বলতো দোস্ত কি পাইছোস, তখন বসবে কি, তখন বসবে হচ্ছে তোমার এক্সক্লেমেটরি মার্ক, ঠিক আছে? এই যে দোস্ত একটা আবেগ নিয়ে যে বলতেছো, ঠিক আছে, এইখানেই আমাদের কিন্তু এক্সক্লেমেটরি মার্কটা বসে যাবে। যেমন ডিয়ার বাডি, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, আমার কাছের বন্ধু আমাকে কিন্তু ভুল বুঝো না। থ্যাংক ইউ আয়েশা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ওম ফাওয়াজ। তারপর আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকবো, ডিয়ার ফ্রেন্ড, আমি তোমার সাথে থাকবো আমার বন্ধু। এই যে আবেগ নিয়ে যখন বলতেছো, তখন অবশ্যই এক্সক্লেমেটরি মার্কটা বুঝবে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখলেই হবে। যখনই আমাদের কথার মধ্যে আবেগ এসে পড়বে, অনুভূতি এসে পড়বে, তখনই আমাদের এক্সক্লেমেটরি মার্কটা বসায় দিব। তার মানে আসলে আমরা সারাদিনে যত কথা বলি বেশিরভাগের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি থাকে, এক্সক্লেমেটরি মার্ক বসার চান্স অনেক বেশি, তাই না? ওকে,
অবশ্যই দেখা যায় সাজিদ হাসান। ইয়েস, আবার সবাই এরকম চিল করে দাঁড়ায় আছে, কেউ সোজা বরাবর, কেউ ডান দিকে মুখ করে, কেউ আবার বাম দিকে মুখ করে, ঠিক আছে। সো ইয়েস, ওই কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে। কোর্স অবশ্যই ভর্তি না হলে ভর্তি হয়ে যেও, আমিও সবাই আছে, একসাথে সবাই ক্লাস করব, চিল করব। যা হবে এইচএসসি 27-এ এখান থেকে শুরু হবে, তোমার এই এইচএসসি 27-এর যাত্রাটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে। এসএসসি যাই হোক না কেন, আমাদের শুরু হবে নেক্সট যাত্রা, নেক্সট ফাইট, নেক্সট খেলা শুরু হবে আমাদের এই কোর্সগুলোর থেকে। জয়েন না হয়ে গেলে এখনই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ওমর ফারুক। ওকে, গ্রেট। ওকে, which punctuation mark is used to separate items in a list? মানে তোমার কোনো লিস্টের মধ্যে বিভিন্ন নাম যদি থাকে তাহলে সেটাকে তোমরা কি দিয়ে আলাদা করো বলো তো? কি দিয়ে আলাদা, কোনটা দিয়ে আলাদা করো? কমা, ফুল স্টপ, সেমিকোলন নাকি কোশ্চেন মার্ক? লেটস সি কোনটা দিয়ে তুমি আলাদা করো মনে হয়। হ্যাঁ সাজিদ, দেখা যায় তো, একটু আগে তো বললাম। ওভাস কাউসার, জান্নাতুল ফেরদৌস, আয়েশা খান, ওমর ফারুক, এনএম নার্গিস, মনোয়ারা বেগম, গাজী শিফা, তাসমিন মায়া। Yes, great guys, great. Anika Nawar, Marzana Begum, then RDX. এটা কি তোমার ওয়েলকাম RDX নাকি? Yes, everybody is right and A is the correct answer. Great work guys, great work. So proud of you, so proud of you. Okay. এখন আমরা দেখব the use of apostrophe. The use of apostrophe. Apostrophe কি আমি আগেই বলছিলাম, যখনই দেখবা যে এমন কোনো ওয়ার্ড আছে যেটা দেখে তোমার মনে হইতেছে এটা এরকম হওয়ার কথা না, যেমন ইম বলতে কিছু আছে, ইফ বলতে কিছু আছে, এগুলো বলতে তো কিছু নাই, তাই না? তার মানে আসলে এখানে যেটা হয়েছে, দুইটা শব্দকে তোমার একসাথে জোড়া মারছে, ঠিক আছে। দুইটা শব্দকে একসাথে জোড়া মারছে, জোড়া মারার কারণে একটা যখন দেখবা যে দুই সাইড দিয়ে তুমি দুই পেস্ট্রির আইন না, একটা ভ্যানিলা পেস্ট একটা চকলেট পেস্ট্রি আইন না, যে একটা ধাপ করে একটা বাড়ি মারো, তখন কি হয়, ভ্যানিলা পেস্টে কিছু অংশ নাই হয়ে যায় না, এরকম যে কোনো একটা কিছু তো কিছু একটা উড়া যাবে, তাই না? কারণ তুমি এক জায়গায় ওটা আবদ্ধ করতে চাইতেছো, তখন কোনো একটা শব্দের কিছু কিছু শুরুর দিকের অংশগুলো উড়া যায়। সেই উড়া যাওয়ার কারণে যেটা হয়, দেখতে বিষয়টা এরকম হয়। আসলে বোঝা যাবে এরকম কিছু দেখলে এটা আসলে যা দেখতেছো সেটা তা না, সেখানে আসলে কি বসবে, ইন অ্যাপোস্ট্রোফ বসবে। এগুলো কি বলা হয়, অ্যাপোস্ট্রোফ, এগুলোকে বলা হয় অ্যাপোস্ট্রোফ, ঠিক আছে। যেমন আই অ্যাম, এটার মানে কি আসলে, এটার মানে হচ্ছে আই অ্যাম। আইভ মানে কি, আই হ্যাভ, এরকম, ঠিক আছে। তো এটা যখন চাপায়া দিছে বাড়ি মায়েরা, কাকে যেরকম হচ্ছে পরশুদিন তোমার খুশি হলে পিঠের মধ্যে চাপাবে, আর হচ্ছে তোমার পরীক্ষা খারাপ হইলে গালে ঘাড়ে চাপাবে, ঠিক তেমনই যখন চাপায়া দেওয়া হয় তখন এরকম হয়, ঠিক আছে। ওকে, ইয়েস, এটা একটা শর্ট ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। ইয়েস, ওকে। যেমন আবারও দেখতেছি আমি এখানে কি আছে, ইউভ, ইউভ আছে, ইউভ বলতে তো কিছু না, এখানে কি হবে, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আজ জিম, তুমি তোমার চুল কেটে ফেলেছো, তাই না? জিম জিজ্ঞেস করতেছে। ইউ বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ, তুমি কিন্তু তুমি তো যে ইউর, ইউর বলতে তো কিছু নাই, আমাদের কি লাগবে এটা আসলে, ইউর বলতে ইউ আর, ইউর বলতে ইউ আর, ঠিক আছে, ইউ আর, ইউর না, ওকে। সো এগুলো আমরা সবাই বুঝি, এই কারণে আমরা এখানে বেশি সময় নষ্ট করে কিছু নেই আসলে। তোমরা আমাকে খাওয়াও, তোমাদের খাদ্য মন চলে হবে নাকি? ওকে, সো দেখো আরো কিছু কমন কন্ট্রাক্টেড ফর্ম, এগুলো তো অবশ্যই তোমার জানা থাকা উচিত, যেমন হিল, হি উইল, তারপর কি ডিডেন্ট। এই যে নটগুলা কিন্তু সাধারণত টি এর আগে অ্যাপোস্ট্রোফটা বসে, অনেকে যেটা ভুল করে, অনেকে করে কি এটা করে, কিন্তু এটা কিন্তু ভুল, তাই না? এই টি এর আগে অ্যাপোস্ট্রোফটা বসে, এটা মনে রাখ, ঠিক আছে। যেমন কয়টা বাজে, ধরো আমি বললাম এখন বাজে 5 o'clock, তখন কিন্তু ও এর পরে অ্যাপোস্ট্রোফটা বসে, এই ভুলগুলা কইরেন। অনেকে ডিরেক্টলি এটা ছাড়াই ও ক্লক লিখা দেয়, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ও, আয়েশা খান একদম ডিক্লেয়ার দিয়ে সিফাত ভাই সবাইকে ট্রিট দিবে, বাহ বাহ। আর তোমরা, তোমরা দিবা না কিছু, আমরা কিছু দিবা না, মিষ্টি মিষ্টি তো খাওয়ানো হয়েছে অ্যাটলিস্ট, তাই না? ওকে, তারপর দেখো শ্যাল নট কে আমরা বলি শ্যান্ট, আই হ্যাভ কে বলি আইভ, আই অ্যাম কে বলি আই অ্যাম, ইউ আর কে বলি ইউ আর, ঠিক আছে।
ওকে, এগুলা জাস্ট দেখে নাও, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো, ইজি জিনিস, ঠিক আছে? ওকে, হিল গো টু হেল, কে যাবে হেলে? আমার কথা আশা করি বলতেছো না। ওকে, সো অনেক সময় যেটা হয় কি, কারো কিছু একটা, তাই না? আমি বললাম মিতার কলম, সুজনের বই, তারপর কি পিতামাতার আদেশ, তারপর বালিকার বিদ্যালয়, ঠিক আছে, বালিকাদের বিদ্যালয় হবে অ্যাকচুয়ালি। সো এইখানে তোমাদেরকে একটা ফান ফ্যাক্ট শেখায়, যেটা আমি অনেক বড় হয়ে শিখছি। এখানে দেখো, মিতাস পেন, কারো কিছু একটা হইলে এই এস এর আগে একটা অ্যাপোস্ট্রোফ বসে, তাই না? মিতাস পেন, মিতার কলম, সুজনস, সুজনের বই, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানে অ্যাপোস্ট্রোফটা কেন তোমার এস এর পরে বসছে, এটা কি বলতে পারো? আমি ছোটবেলায় ভাবতাম কি, এই পরে যে অ্যাপোস্ট্রোফটা লিখে এটা ভুলে লিখে মনে, এটা কিন্তু আসলে ভুলে লিখে না, ঠিক আছে? যখন এই যে এস এর পরে অ্যাপোস্ট্রোফটা বসে, এটার মানে হচ্ছে একাধিক মানুষের, একজন ব্যক্তির কিছু একটা বললে অ্যাপোস্ট্রোফটা বসে এস এর আগে, আর একাধিকের ক্ষেত্রে তোমার বসে এস এর পরে। এখানে মিতা কয়জন? মিতা কিন্তু একজন। প্যারেন্টস কয়জন? বাবা অ্যান্ড মা, টোটাল কয়জন হলো? দুইজন, একের অধিক, তাই না? এই কারণে দেখো অ্যাপোস্ট্রোফটা বসছে এস এর পরে, ঠিক আছে? আচ্ছা, যেমন সুজনের বই, সুজনস, অ্যাপোস্ট্রোফটা এস এর আগে, এখানে কয়জন? একজন। গার্লস স্কুল, বালিকাদের বিদ্যালয়, গার্লস স্কুল মানে ওখানে কয়টা মেয়ে, তাই না? অ্যাটলিস্ট তো তোমার ধরলাম যে তোমার 10,000 তো স্টুডেন্ট হবে, ধরলাম যে 10,000 প্লাস স্টুডেন্ট তোমার কলেজে, এরকম ধরে নিলাম, বা কথার কথা মানে কিন্তু একাধিক, তাই না? একের অধিক। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রোফটা বসে এস এর পরে, যখন একাধিকের কিছু বলা হয়, মেয়েদের স্কুল বা বাবা মার আদেশ, ঠিক আছে, প্যারেন্টসের আদেশ, এরকম। সো এটা মনে রাখি, আমি ছোটবেলায় ভাবতাম কি বই ছাপাইছে, ভুলভাল লিখে দিয়ে দিছে, এগুলা পড়ে আর আমরা কি রেজাল্টটা করবো, কি এরাই ভুল রে, আমরা আর কি রেজাল্ট করবো, তাই না? এরকম আর কি, ঠিক আছে? সো আসলে এটা ভুল না, এটা আসলে এই কারণে লেখা হয়, ঠিক আছে? ওকে, which of the following sentence uses apostrophe correctly? এখানে কোন বাক্যটা তোমার হচ্ছে অ্যাপোস্ট্রফি কারেক্টলি ব্যবহার করছে? এখন অ্যাপোস্ট্রফি না থাকলেও কারেক্টলি ব্যবহার হইতে পারে, আমি একটা হিন্ট দিয়ে নিই, যাও। তোমরা এমনি টেনশন আসো যে অ্যাপোস্ট্রফ থাকতেই হবে জরুরি না, তোমরা আমরা বলো কোন বাক্যটা এখানে ঠিক আছে, এই জায়গায় কোন বাক্যটা ঠিক আছে, তোমরা একটু আমাকে বলো দেখি, লেটস সি কোনটা ঠিক আছে তোমার মনে হয়, বলো তো কোনটা ঠিক হতে পারে? which one is correct বলো তো? গ্রেট, ইয়েস ইয়েস, লুবাবা, দেন হচ্ছে ওভাইস, ফারজানা আফরোজ, তোমরা কে কে, ও আচ্ছা, তোমরা কে কে তো নাম কে জানি প্রশ্ন করতেছে, এইচ এ তাসিন, এন এম নার্গিস, অনামিকা শিকদার, সুনিভা তাবাসুম, বেশ ইউনিক নেম, কাজী শিফা, জুনায়রা শেখ, তাশরিফা জাহান, ওকে, মারজানা বেগম, সবাই বলছে এ হবে, সবাই বলছে এই হবে, সালমা আক্তার, হাবিবা, সবাই এই বলছে। লেটস সি এইটাই কারেক্ট আনসার কিনা। ইয়েস, এ ইজ দি কারেক্ট অ্যান্সার। কারণ দেখো, এখানে একটা অ্যাপোস্ট্রফ বসার কথা ছিল কিন্তু বসে নাই, এখানেও বসার কথা ছিল বসে নাই, এখানেও বসার কথা ছিল বসে নাই, তার মানে তিনটা তো এমনিই ভুল, তাই না? কিন্তু এখানে আসলে বসানোর মতো কিছু নাই, সো অবশ্যই এটাই কারেক্ট আনসার। গ্রেট ওয়ার্ক, এরকম ট্রিকি একটা জিনিস তোমরা ধরতে পারছো, দ্যাটস অফ স্যালুট গাইস, স্যালুট। গ্রেট। উই ডোন্ট নিড অ্যান অ্যাপোস্ট্রফ ইন ইয়ার্স বিকজ, আমরা ইয়ার্স ওয়ার্ডটার মধ্যে অ্যাপোস্ট্রফের দরকার নাই। কেন বলতে পারো? কারণ এটা প্লুরাল নাম্বার, ইয়ার্স বলতে একাধিক বোঝায়, এই জন্য। এই শোজ অমিশন, এখানে কোনো কিছু সংক্ষিপ্ত হয়ে গেছে এমন কিছু, বা কোনো কিছু গায়েব করে দেওয়া হয়েছে, ইটস এ কন্ট্রাকশন, দুইটা ওয়ার্ডকে একসাথে যুক্ত করা হয়েছে এই জন্য, নাকি অল অফ দি অ্যাবভ, উপরে যা আছে সবই ঠিক? কোনটা হবে বলো, কোনটা হবে? কোনটা হতে পারে, কোনটা হতে পারে বলো তো? which one could be the correct answer? রিফা কবি, তাসিন, সিদরাতুল মুনতাহা, ওকে, ওমর ফারুক, পারামা, আমি কোন আনসার নাই তো এনে, আমি কি, আমি এ এম আই, কামরুন নাহার পায়েল, এইচ এ তাসিন, দীপান্বিতা, ওকে, গ্রেট, লাবিব, লাবিব আহমেদ,
ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড গ্যাস, চমৎকার। অথৈ আজাদ, জান্নাতি আক্তার, কোহিনূর, তাশরিফা জাহান। ইয়াস, ইটস আ প্লুরাল। এখানে ইয়ার্স বলতে আসলে বছরের কিছু বোঝানো হচ্ছে না, অনেকগুলো বছর বোঝানো হচ্ছে, একাধিক বছর বোঝানো হচ্ছে। এই কারণে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফ বসবে না, সব এস এর আগে অ্যাপোস্ট্রফ বসে না, তাই না? সো তোমরা এটা ধরতে পারছো, এটা অনেক বড় জিনিস। অল অফ দি অ্যাবভ হবে না, এখানে কোনো কিছু অমিট করা হয়নি, কোনো কিছু এখানে গায়েব করে দেওয়া হয় নাই, এখানে কোনো বিভিন্ন শব্দকে যুক্ত করা হয়নি। সো অবশ্যই অল অফ দি অ্যাবভও হবে না, হবে হচ্ছে ইটস প্লুরাল। ইয়ার্স বলতে বোঝায় যে তোমার, ইয়ার্স বলতে বোঝায় একাধিক সাল, ঠিক আছে? এক বছরের বেশি সালকে ক্ষেত্রে আমরা ইয়ার্স ব্যবহার করে থাকি, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের কিছু ভুগিচুগি কিছু রুল দেখি। এই ভুগিচুগি রুলগুলো দেখাবো তোমাদেরকে আমি আজকের মতো, একদম ছেড়ে দেবো বাসার উদ্দেশ্যে, ঠিক আছে? আর কষ্ট দিব না তোমাদের। সো এখানে দেখো, যে কোনো, এটা আমরা সবাই জানি, হুদাই তোমরা গালি মারো না, ঠিক আছে? আমি এমনি পড়ানোটা পড়া যে তোমরা সবাই জানো, যে কোনো বাক্যের শুরুতে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আবার ফুল স্টপের পরেও যখন নতুন বাক্য শুরু হয়, অবশ্যই সেটাও আমাদের কি হাতের হবে? বড় হাতের হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি, তাই না? ওকে, তারপর কি, আই মেট ফুলক্রাম। আই তোমার শুরুতে থাকলেও বড় হাতের হবে, কিন্তু আই যদি একা আমি বুঝায়, সে যেখানে থাকুক না কেন আই সবসময় বড় হাতেরই হবে, ঠিক আছে? ওকে, তারপর কি, যখন কোনো একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ জন্ম নেয়, যেমন হচ্ছে শর্মা, তো সবাই খাইছো তাই না? শর্মাকে কি বলা হয়? যদিও স্পেলিংটা অনেক ফানি শর্মার, সেই বিষয় না যায়। শর্মার ক্ষেত্রে আমরা এটা আসলে কোন দেশি শর্মা বলি? অ্যারাবিয়ান শর্মা, তাই না? অ্যারাবিয়ান ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা জন্ম নিছে কই থেকে? এই অ্যাডজেক্টিভটা জন্ম নিছে হচ্ছে একটা নাউন থেকে, অ্যারব, তাই না? অ্যারব থেকে আসছে অ্যারাবিয়ান, অ্যারাবিয়ান শর্মা। যখনই কোনো নাউন থেকে কোনো অ্যাডজেক্টিভের জন্ম হয়, তখন সেই অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে লিখি। যেমন রূপা, রূপা কি? রূপা ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল, রূপা একটি ইন্ডিয়ান মেয়ে, এই কারণে আইটা বড় হাতের, কারণ ইন্ডিয়া ওয়ার্ডটা থেকে আসছে ইন্ডিয়ান, ইন্ডিয়া নাউনটা থেকে আসছে ইন্ডিয়ান, তাই না? আই নো দ্য ডিফারেন্স বিটুইন দি আমেরিকান অ্যান্ড ইংলিশ। সো দেখো, আমি জানি আমেরিকান ইংলিশের পার্থক্য এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্য। ব্রিটিশ ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, আমেরিকান ওয়ার্ডটাও কিন্তু তোমার, তোমার কি, আমেরিকান ওয়ার্ডটাও একটু তোমার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? ইয়েস। ওকে, ফুডের নাম নিব না, ওকে, ইয়েস। খিদা লেগে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, খাবারের নাম আর নিলাম না, আমার ক্ষুধা লেগে গেছে আসলে। সো এখানে দেখো আমাদের কি আছে, গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। সৃষ্টিকর্তা কিন্তু কি? সৃষ্টিকর্তা হচ্ছে তোমার, তোমার কি, সৃষ্টিকর্তা হচ্ছে তোমার গড, তাই না? গড যখন সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, এটা সবসময় সৃষ্টিকর্তারই তো বোঝায়, তাই না? এই গডটা সবসময় কি হবে? বড় হাতের হবে, জি, গডের জিটা বড় হাতের হবে, ঠিক আছে? ওকে, দেখো ক্রিয়েটর, ক্রিয়েটর এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, এই কারণে কিন্তু এটাও কিসে হচ্ছে? এটাও কিন্তু বড় হাতের হচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের কি হচ্ছে? বড়, বড়, ঠিক আছে? ওকে, সো কোনো প্রতিষ্ঠানের নাম যদি ক্যাপিটাল লেটার হয়, মানে কোনো প্রতিষ্ঠানের নামের প্রথম, প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো সবসময় বড় হাতের হবে, প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো সবসময় বড় হাতের হবে, ঠিক আছে? ইয়েস, কোনো সমস্যা নেই, মাথার উপর দিয়ে গেল, কোনো প্যারা নেই ভাইয়া, তোমাদের এমনিও পরশু দিন এক্সাম, এত টেনশন নিও না, ঠিক আছে? ওকে, ইয়েস, ওকে। তারপর আরেকটা জিনিস, কোনো মাসের নাম বা কোনো দিনের নাম, যেমন জানুয়ারি, তারপর সানডে, আমরা জানি যে কোনো নামের প্রথম অক্ষরই বড় হাতের হয়, তাই না? যে কোনো নামের প্রথম অক্ষরই কিন্তু বড় হাতের হয়। তো অবশ্যই কোনো মাসের নাম বা কোনো দিনের নাম, এগুলোর নামও বড় হাতের হবে। জানুয়ারি, সানডে, মে ডে, নিউ ইয়ার ডে। তো যে কোনো নামের বড় প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। সো অবশ্যই যে কোনো দিনের নাম হোক, যে কোনো মাসের নাম হোক, এগুলো সবসময় বড় হাতের হবে, এটা মনে রাখ, ঠিক আছে ভাই? ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল পূজা। ডিইউ অক্সফোর্ড, ইয়েস, কেন তোমাদের মুনজারিন আপু কিন্তু ডিইউতেও পড়ছে, অক্সফোর্ডেও পড়ছে, তাই না? চমৎকার না? ইয়েস, সরি, রেজাল্ট, রেজাল্ট ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, রেজাল্ট তোমাদের,
আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আচ্ছা, এখানে তারপর অনেক সময় দেখবা তোমার কিছু কিছু লেখা থাকে, যেমন ইউকে। ইউকে বলতে আমরা কি বুঝি? ইউনাইটেড কিংডম, তাই না? অনেকে তুমি যদি ইউকে লিখো তাহলে বুঝে ইউকে মানে তোমাকে বোঝায়, এটা আসলে হবে না, ঠিক আছে? বিএ, বিএ অনেকে লিখো বিএ, তখন যে বা, আরেকটা বিএ লাগালে বাবা হয়ে যাবে। তারপর এটা এম এ দিলে মা হয়ে যায়, কিন্তু আসলে এম মা বলা যাবে না, এটা কি? এটা হচ্ছে এম এ, ঠিক আছে? মা না, ইটস এম এ, ঠিক আছে? এই টাইপের। সো এইগুলো যে আসলে মাস্টার্স ইন আর্টস, ব্যাচেলর অফ আর্টস, ইউনাইটেড কিংডম, এগুলো যে আসলে যে তোমার একটা বড় জিনিসকে হচ্ছে তোমার ছোট করে বলা হচ্ছে, একটা বড় জিনিসকে তোমার কি করা হচ্ছে? ছোট করে, সংক্ষিপ্ত করে হচ্ছে অক্ষরের মাধ্যমে বলা হচ্ছে, তখন আমাদের দুইটাই ক্যাপিটাল রাখতে হয়, একটা বড় রাখবে একটা ছোট রাখবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? একটা বড় রাখবে একটা ছোট রাখবে, এটা হবে না। ওকে, সো আমাদের ক্লাস এখানে আজকে শেষ হচ্ছে। আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার শীঘ্রই হবে। বাট যাওয়ার আগে অনেকেই একটা জিনিস, আমি কয়েকটা প্রশ্ন দেখছি কমেন্টে, তোমরা বলতেছিলা যে ভাইয়া আমি যদি রেজাল্ট খারাপ হয় আমি তো শেষ, তাই না? এরকম আমি কিছু কমেন্ট দেখলাম, আমাকে এরকম টেক্সটও পাঠিয়েছিলাম কয়েকজন। তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই। দেখো, এসএসসি তোমাদের লাইফের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বাট দি এসএসসি রেজাল্ট ইজ নট এভরিথিং। এটা তোমার লাইফ না। তোমার লাইফকে তোমার কখনো এসএসসির রেজাল্ট কন্ট্রোল করতে পারে না। এটা অবশ্যই সুখের একটা জিনিস হতে পারে, কারোর জন্য দুঃখের হতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা পার্ট তোমার লাইফের, বাট এটা কিন্তু তোমার লাইফের সব কিছু না। তুমি তোমার লাইফে সফল হবা কি সফল হবা না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার ক্যারেক্টারের উপরে। ক্যারেক্টার বলতে আমি কি বোঝাচ্ছি? তুমি যদি হার্ডওয়ার্কিং হও, তুমি যদি ডেডিকেটেড হও, এবং তুমি যদি ধৈর্যশীল হও, তুমি তোমার জীবনে অবশ্যই উন্নতি করতে পারবা, ঠিক আছে? এখন দেখো, ধরলাম তোমার কালকে এসএসসি রেজাল্টটা খারাপ হইলো, পরশুদিন তোমার এসএসসি রেজাল্টটা ধরে নিলাম খারাপ হইলো, তোমার লাইফ কি শেষ হয়ে গেছে? বাদ। মানে তোমার যে বাকি 10টা কোয়ালিটি আছে তোমার লাইফের, তুমি যে তোমার যে বিভিন্ন কাজে তুমি ভালো, তোমার বিভিন্ন ট্যালেন্ট আছে, বিভিন্ন স্কিলস আছে, বিভিন্ন জিনিস যেটা তোমাকে তৈরি করে, যেটা তোমার মধ্যে আছে, যেগুলো তোমার শুধুমাত্র, ঠিক আছে? ওই সব কিছু আর ম্যাটার করে না, তাই না? এমন তো না, প্রতিটা জিনিস ম্যাটার করে, ওগুলো তোমার এই রেজাল্টের চেয়ে বেশি ম্যাটার করে, ঠিক আছে? এখন তোমাকে একটা কথা বলি, ধরো আমি আমার 3টা ফ্রেন্ডের কথা বলবো, নামগুলো আমি আপাতত উল্লেখ করতেছি না, ঠিক আছে? আমার 3টা ফ্রেন্ড যারা হচ্ছে এসএসসিতে এ প্লাস তো দূরের কথা, ঠিক আছে? এ প্লাস তো দূরের কথা, তারা হয়তো এসএসসিতে খুব একটা ভালো রেজাল্টও করে নাই, ঠিক আছে? খুবই মোটামুটি, খুবই এভারেজ একটা রেজাল্ট করছে, খুব একটা ভালো রেজাল্ট করেনি। অ্যান্ড তারা কিন্তু এরপর এমন না যে এইচএসসিতে খারাপ করছে বা তারা জীবনে অনেক পিছিয়ে গেছে। তারা কি করছে? তারা যে এসএসসির টাইমটাতে যেটা খারাপ করছিল, ওই জেদটা তারা কাজে লাগাইছে, ওই ভিতরে যে জ্বলাটা, ওই জ্বলনটা তারা কাজে লাগাইছে। তারা যখন এসএসসি রেজাল্টে খারাপ করে, তারপরে তাদের মধ্যে যে ডেডিকেশন ছিল, যে হার্ডওয়ার্ক ছিল, যে পেশেন্স ছিল, যে তোমার হচ্ছে মানে প্রতিজ্ঞাবদ্ধতা ছিল, মানে এই জিনিসটা কখনো তাদের মধ্যে আমি আগে দেখিনি। এরপর থেকে তারা তাদের ফেইলিয়ার থেকে রিয়েলাইজ করছে, তারা তাদের ফেইলিয়ার থেকে শিক্ষা নিছে যে আসলে লাইফে কি ভুল করছে এবং কিভাবে না করলে, উল্টা কোন কাজটা করলে সে আরো ভালো করতে পারবে, তাই না? এবং এতে কি হয়েছে জানো? মজার বিষয় হচ্ছে তারা যখন তাদের এই ব্যর্থতাকে কাজে লাগাইছে, ব্যর্থতার থেকে তারা শিক্ষা নিছে, তখন তারা তাদের লাইফে একের পর এক সাফল্য দেখতে শুরু করছে। বলে না, দ্য ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ইয়েস, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তারা এসএসসিতে যে ভুলগুলো করছিল, ওই ভুলগুলো হচ্ছে আর তারা কিন্তু কন্টিনিউ করে নাই। তারা তাদের এইচএসসিতে ওই সবগুলো ভুল অ্যাভয়েড করছে এবং তারা এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে। তারা তাদের ভার্সিটি লাইফে আরও ভালো রেজাল্ট করছে এবং তারা এত বেশি স্কিলফুল হয়েছে, তারা লাইফকে এত এত সুন্দর একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা শিখছে যে তারা তাদের লাইফে অনেক সফল হয়েছে। এবং এই 3টা ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড হচ্ছে একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একটা ফ্রেন্ড হচ্ছে একটা কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার, এবং একটা ফ্রেন্ড হচ্ছে একটা কোম্পানির ডেপুটি ম্যানেজার। তার মানে দেখো, তারা এসএসসিতে তাদের রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তারা কিন্তু কেউ পিছায়া যায় নাই। তারা জীবনে যেই সাফল্য লাভ করছে, এই সাফল্য হয়তো অনেকে যারা ওই সময় এসএসসিতে ভালো রেজাল্ট করছিল তারাও সবাই হয়তো ওই জায়গাটা পৌঁছাইতে পারে, বাট স্টিল তারা পৌঁছাইছে। এটা কেন? কারণ তাদের ক্যারেক্টারটা ম্যাটার করে। সো তোমার রেজাল্টের চেয়ে বেশি তোমার সবসময় ক্যারেক্টারটা বেশি ম্যাটার করবে। তারা ছিল হার্ড ওয়ার্কিং, তারা কখনো গিভ আপ করেনি। তুমি যদি লাইফে হার মেনা যাও, তুমি তখনই শেষ। মানুষ শুধুমাত্র তখনই ব্যর্থ হয় যখন সে হার মেনা যায়।
কিন্তু তোমার ব্যর্থতা যদি তোমাকে সামনে পুশ করতে ফুয়েলের মতো কাজ করে, তোমাকে লাইফে কখনো কেউ থামাইতে পারবে না। তুমি যদি কোনোভাবে ব্যর্থ হও ভাইয়া, তাহলে আমি বলবো এই ব্যর্থতাটাকে ফুয়েলের মতো লাগাও কাজে, জ্বালানির মতো। যেমন পেট্রোল কি করে, পেট্রোলের কারণে বাইক, তোমার পেট্রোল জ্বলে, পেট্রোল জ্বলাতে বাইক দৌড়ায়, তাই না, গাড়ি দৌড়ায়, প্লেন দৌড়ায়। এই ফেলিয়ারটাকে ওই ফুয়েলের মতো কাজে লাগাও, দেখবা তোমাকে পৃথিবীতে কেউ থামাইতে পারবে না, ঠিক আছে, কেউ থামাইতে পারবে, ট্রাস্ট মি। সো যাই করো না কেন, ফার্স্ট থিং, নেভার গিভ আপ। অ্যান্ড মজার জিনিস কি জানো, আমাদের ফ্রেন্ডদেরকে কেউ কিন্তু এখন এত বছর পরে এসে জিজ্ঞেস করে না যে তুমি এসএসসিতে কি রেজাল্ট করছে, কারো কিচ্ছু আসে যায় না, বিকজ তারা লাইফে সফল। তুমি যখন একবার সাফল্য অর্জন করে ফেলবা, কেউ জানতে চাবে না তুমি লাইফে কবে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, কারো জন্য ম্যাটার করে। তখন ব্যর্থতা হয়ে যায় মোটিভেশনের কথা, যেমন আমি ওদেরকে দিয়ে মোটিভেশনের কথা বলতেছি, তাই না। সি, ওরা যদি রেজাল্ট খারাপ না করতো, আমি এখন ওদের এক্সাম্পল দিয়া। সো তুমি যখন লাইফে সফল হয়ে যাবা, তখন তোমার কথা বা তোমার গল্প মানুষ মোটিভেশন হিসেবে ইউজ করবে, ঠিক আছে। সো এইটাই বলতে চাইছি যে একটা কথা আছে না, অনেক সময় বলে যে মানুষ, হিস্ট্রি অনলি রিমেম্বার্স হাউ ইউ ফিনিশ। যার শেষ ভালো তার সব ভালো বলেন, ওইটাই যে হিস্ট্রি বা ইতিহাস সবসময় তুমি কিভাবে শেষ করছো খেলাটা সেটাই মনে রাখে। আজকে নেইমার, মেসি, রোনাল্ডো যদি যেদিন তারা রিটায়ার করবে, ওই দিনের খেলাটা যদি তাদের লাইফের মধ্যে একমাত্র খারাপ খেলা হয়, এটা সবাই মনে রাখবে, তারা খারাপ খেলছে। বাট কেউ যদি সারা জীবন খারাপ খেলা এসে শেষ যে খেলাটা সেখানে যদি হ্যাট্রিক করে, আজীবন বলবে এই মানুষটা শেষ করছে হ্যাট্রিক দিয়া, তার সাফল্যই মনে রাখবে। সো হাউ ইউ ফিনিশ ম্যাটার্স, ঠিক আছে। সো আবারও বলতেছি, ইট অনলি ম্যাটার্স হাউ ইউ ফিনিশ, ঠিক আছে। এই খেলা শেষ খেলা না, খেলা মাত্র শুরু। ইনশাল্লাহ নেক্সট যে খেলা, এই পুরাটা জুড়ে আমি আছি এবং আমরা সবাই থাকবো তোমাদের সাথে। ভয় পাওয়ার, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। বকা দেখ, ঝাড়ি দেখ, কষ্ট পায় না, আমরা আছি। আর কেউ তোমাদের প্রতি প্রাউড না হইলেও আমি সিফাত ভাইয়া তোমাদের প্রতি আমি প্রাউড, আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। আজকে আমি বলে দিচ্ছি, হয়তো তোমাদের এক্সামের রেজাল্টের আগে গিয়ে আর ক্লাস হচ্ছে না, হয়তো পরে গিয়ে তোমার সাথে দেখা হবে, বাট যখনই তোমার মন খারাপ হবে রেজাল্টে, মনে রাখবা সিফাত ভাইয়া বলছিল যে পৃথিবীর আর কেউ তোমার প্রতি প্রাউড ফিল না করলেও তোমরা আজকে যারা আমার সাথে ক্লাস করছো, আমি তোমাদের সবার প্রতি প্রাউড ফিল করি, ঠিক আছে। আই এম প্রাউড অফ ইউ গাইস, ঠিক আছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাট হ্যাঁ একটা জিনিস বলবো, অবশ্যই রেজাল্ট ভালো হোক খারাপ হোক, রেজাল্ট ভালো হোক খারাপ হোক, মন মতো হোক বা মনপ্রত না হোক, ভাইয়াকে জাস্ট জানাও যে ভাইয়া এটা পাইছো। তুমি যেটাই জানাবা ভাই, আমি খুশি হব। তুমি তোমার রেজাল্ট যেটাই জানাবা ওইটাতে আমি খুশি হব, জাস্ট আমাকে জানাও ভাইয়া আমার এই রেজাল্ট আছে, আমি অনেক খুশি হব, ঠিক আছে। সো সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক, ইনশাল্লাহ শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, টেক কেয়ার।